নিঝুম রাত্রি, চারিদিক শুনশান। তারই মাঝে একজন বাইক ছুটিয়ে চলেছে শিব মন্দিরের দিকে। রাত্রি তখন প্রায় 2টো। শিব মন্দিরের কাছে আসতেই তার নজর পড়ল একটি গাড়ির ওপর, যেটি দাঁড় করানো আছে ঠিক মন্দিরের পাশে। বাইকটাকে একটা ঝোপঝাড়ের আড়ালে দাঁড় করিয়ে খুব সন্তর্পণে সে এগোলো মন্দিরটার দিকে। কাছে আসতে দেখতে পেল দুজন পাহারাদার অজ্ঞান অবস্থায় পড়ে আছে মাটির উপর। তাদের মধ্যে একজনের পা দিয়ে কল কল করে রক্ত বন্যা বয়ে চলেছিল। খুব কষ্ট করে একটা রুমাল বেঁধেছে ওই পাহারাদারটা ওর ক্ষতস্থানে, কিন্তু শক্তি প্রায় নেই বললেই চলে। অপেক্ষা না করে আগন্তুকটি এবার দেওয়াল ঘেঁষে ঘেঁষে এগোতে লাগলো মন্দিরের পূর্ব দিকের জানলাটার দিকে। মন্থর গতিতে জানলার বাইরে মুখ বাড়িয়ে সে দেখল মন্দিরের দরজা খুলে 3 জন লোক শিব মূর্তিটি ধরে তোলার চেষ্টা করছে। এই অর্জুন, সামলে সামলে, একটু ভুল হলেই বস আমাদের ছেড়ে কথা বলবে না কিন্তু। অর্জুন নামটা শুনে বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটি যেন চমকে উঠল। হেলমেট পরিহিত ছেলেটির আর বুঝতে বাকি রইল না যে অর্জুন চিত্তরঞ্জন বাবুর ছেলে। চুপ কর সালা। শোন, তোদের ওই বসকে না আমি ভালো মতো ভাবেই চিনি, ঠিক আছে? হ্যাঁ, আমার জন্য তো সালা সব পাচ্ছিস, তাহলে আবার তো বড় বড় কথা আছে করতে গা। শোন, এখন থেকে আমি তোদের বস, ঠিক আছে? আমি তোদেরকে যা বলবো তোরা সালা সেটাই শুনবি। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। নতুন বছরের 2য় মাস আমরা শুরু করছি এক তরুণ লেখকের গল্প দিয়ে। আজ কাহনে শুনবেন সৌমিক পাহাড়ির লেখা রহস্য কাহিনী নীলকণ্ঠ দরবারে রহস্য। লেখকের জন্ম 17 জুলাই 2004 পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে। বর্তমানে টেকনো মেন কলেজে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ছিল একটি আলাদা ভালোবাসা। ক্লাস 7-এ প্রথম কবিতা লিখে লেখালেখির সূত্রপাত। বেশ কিছু পত্রপত্রিকায় কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত হয়েছে। নীলকণ্ঠ দরবারে রহস্য উপন্যাসিকাটি শারদীয়া চর্যা 1431 সংখ্যায় প্রকাশিত হয়েছিল। শ্রোতাদের সুবিধার্থে জানাই, গল্পটি একটি পর্বেই সমাপ্ত। শুরু করার আগে আবারও সেই খুব পরিচিত কিছু গুরুত্বপূর্ণ কথা। সিগারেট বা অন্যান্য মাদকদ্রব্য খাবেন না প্লিজ। এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। এবং আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। শুরু হচ্ছে সৌমিক পাহাড়ির লেখা কাহিনী নীলকণ্ঠ দরবারে রহস্য। সাহিত্য দীর্ঘজীবী হোক। আজকের সকালের খবরের কাগজের হেডলাইনটা পড়েছো সমীরণ? সমীরণ ঘরে প্রবেশ করতেই প্রশ্নবাণটা ধেয়ে এলো রিটায়ার্ড ইতিহাস প্রফেসর ডক্টর পদ্মনাভ সেনের কাছ থেকে। দীর্ঘকাল যাবৎ প্রফেসরের ডিউটি পালন করার পর 50 বছর বয়সে রিটায়ারমেন্ট নিয়েছেন ইনি। নানাবিধ রহস্য, নতুন আবিষ্কার এসব নিয়েই এখন মাথা খাটিয়ে সময় অতিবাহিত করেন এবং মাঝে মধ্যে দরকার পড়লে কিংবা সময় পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। এছাড়া বিভিন্ন প্রাইভেট আর্কিওলজিক্যাল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন এবং তার সঙ্গেই চালিয়ে যাচ্ছেন নিজের কিছু রিসার্চ পেপার নিয়ে পড়াশোনা। বড় বড় সরকারি অফিসারদের সঙ্গে যোগাযোগও ভালোই রয়েছে ওনার।
এবং এই সব কিছুতে মাঝে মধ্যে সময় পেলে সাহায্য করে থাকে ওনার ছাত্র সমীরণ মজুমদার। বাড়িতে প্রবেশ করেই হঠাৎ এমন প্রশ্নের সম্মুখে যে সমীরণ পড়তে পারে তা সে নিজেও ভেবে উঠতে পারেনি। তাই সে আমতা আমতা করে বলল, ওকে, হ্যাঁ মানে কোন খবরটা বলুন তো স্যার? ওই আশ্চর্য মন্দিরের ঘটনাটা। ও আচ্ছা, ওই জয়ন্তী জঙ্গলের পাশে। হ্যাঁ, তবে জায়গাটা ঠিক জয়ন্তীতে নয়, বুঝলে। ওই শান্তালা বাড়ির মধ্যবর্তী একটা জায়গার মধ্যে অবস্থান করছে মন্দিরটা। তবে স্যার, এরকম অদ্ভুত ঘটনা কিন্তু আমি এর আগে শুনিনি। ঠিক বিকেলবেলায় জ্বলন্ত আলো বেরোয় মন্দিরের গর্ভগৃহ থেকে। এটা কিভাবে সম্ভব? আচ্ছা স্যার, মন্দিরটা কত বছরের পুরনো হবে বলে মনে হচ্ছে আপনার? দেখো, সঠিক হিসেব হয়তো পাবো না, তবে আন্দাজ অনুযায়ী বলতে পারি তা 100 বছরের কাছাকাছি তো হবেই। যদিও বা সংস্করণ করা হয়েছে অনেকবার। যাই হোক, রহস্যটা বেশ জটিল, বুঝলে। তাই আমাদের শিগগির রওনা দিতে হবে। তৈরি থেকো। সমীরণ জানে ওর পদ্মনাভ স্যার যখন একবার ভেবে নিয়েছেন যাবেন বলে, তার মানে নিশ্চয়ই কোনো বড় সমস্যা রয়েছে। পরিকল্পনা মতো ঠিক পরের দিন অর্থাৎ সোমবার রাত্রে দুজন বেরিয়ে পড়ল ওই পাহাড়ি অঞ্চলের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে রাত 10:30 নাগাদ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে রাজা ভাতখাওয়া স্টেশন পৌঁছতে ওদের লাগলো প্রায় 15 ঘন্টা। সমীরণই তার নিজের যোগাযোগ কাজে লাগিয়ে বেশ তাড়াতাড়ি ট্রেনের রিজার্ভেশন করিয়ে নিয়েছিল। একটা স্টুডেন্টসদের গ্রুপ তাদের রিজার্ভেশন আগের দিন ক্যান্সেল করিয়েছিল বলে এদের আর সিট পেতে বেশি অসুবিধে হয়নি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস সচরাচর রাজা ভাতখাওয়া স্টেশনে দাঁড়ায় না, তবে সেদিন ওখানে কিছুক্ষণ হল্ট করাতে ওরা ঠিক করলো ওখানেই নেমে পড়বে, কারণ আলিপুরদুয়ার গিয়ে আবার ওদের এমনিতেই ফিরে আসতে হতো এই একই জায়গায়। সমীরণ ও পদ্মনাভবাবু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নেমে পড়ল ট্রেন থেকে। পদ্মনাভবাবু নেমেই কাকে যেন ফোন করে গাড়ি পাঠাতে বললেন। তারপর সমীরণের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললেন, এখানকার এসপি আমার পরিচিত। আমি আগেই আমাদের আসবার কথা জানিয়ে দিয়েছিলাম। আমাদের জন্য থাকার হোটেল ওই ঠিক করে রাখবে বলেছিল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি পাঠাচ্ছে সে। স্যার, তবে যাই বলুন, ব্যাপারটা কিন্তু আমার বেশ গোলমেলে লাগছে। কোন ব্যাপারটা? এই যে মন্দিরের ভেতর এরকম অস্বাভাবিক আলো জ্বলে ওঠা। ও আচ্ছা, তবে গোলমালের এখানে আর এমন কি দেখলে সমীরণ? আসল খেলা তো সবে শুরু। এইমাত্র এসপি রাজীব তামাংয়ের কাছ থেকে যে খবরটা শুনলাম তাতে বুঝলাম এই রহস্য গঙ্গার স্রোত আরও তেজস্বী হয়ে উঠবে সময়ের সাথে। কেন, আবার কি হলো স্যার? সেটা বলছি, তবে তার আগে এই যে এদিকে নিচে, এই যে চলে আসুন। আরে ওই তো রাজীব চলে এসেছে। এসো এসো সমীরণ। ওরা নিচে নামতেই রাজীব তামাং পদ্মনাভবাবুর সাথে করমর্দন করে একবার প্রণাম করল। আরে থাক, তোমার স্থান তো আমার পায়ে নয় রাজীব, তোমার স্থান আমার বুকে। বুকে এসো। এই বলে একবার জড়িয়ে ধরলেন রাজীবকে। এবার সমীরণের দিকে তাকিয়ে বললেন, ওহো, তোমাদের পরিচয়টাই তো করানো হয়নি। রাজীব, এ হচ্ছে আমার ছাত্র সমীরণ, যার কথা তোমায় ফোনে বলেছিলাম। আর সমীরণ, এই হচ্ছে রাজীব। স্যার, আর বলতে হবে না, চিনে গেছি। রাজীবের সঙ্গে একবার হাত মিলিয়ে সমীরণ বলল, আচ্ছা স্যার, এখানকার পরিস্থিতি কেমন বুঝছেন? দেখো সমীরণ, প্রথমত আমাকে রাজীব দা বলে ডাকতে হবে। আর আপনি বলে আর একবারও যদি ডাকো তুমি, তাহলে কিন্তু আমি তোমাকে কাস্টডিতে নিয়ে নেব। আচ্ছা, যথা আজ্ঞা ধর্মাবতার। আসলে কি বলো তো, পুলিশের চাকরি করতে করতে কেমন যেন এক যন্ত্রে পরিণত হয়ে গেছি। তুমি স্যারের ছাত্র, সেক্ষেত্রে তুমি আমার ভাই হলে সম্পর্কে। আর পরিস্থিতির কথা কি বলবো তোমায়। আচ্ছা রাজীব, তুমি আবার আসতে গেলে কেন? কাউকে একটা পাঠিয়ে দিলেই তো পারতে। তোমার ওপর এখন কত চাপ বলো তো। না, আসলে আমি গেছিলাম হেড অফিসে রিপোর্ট জমা দিতে। আসার পথে আপনার ফোন পেয়ে চলে আসি। আপনাদের জন্য একটা গেস্ট রুমের ব্যবস্থা করা হয়েছে। আর ওদিকের ব্যাপার কি বুঝছো?
হ্যাঁ, আচ্ছা ঘটনাটা ঠিক কি ঘটেছে? চলো যেতে যেতে বলছি। রাজীব বসল জিপের সামনের সিটে। মাঝখানের সিটে সমীরণ এবং পদ্মনাভবাবু এবং পেছনে দুজন কনস্টেবল। ওরা রওনা দিল শান্তালা বাড়ির দিকে। এবার খুলে বলো তো রাজীব। বলছি স্যার, ঘটনাটা তাহলে আমি একদম শুরু থেকেই বলি বরং। আপনারা নিশ্চয়ই জানেন যে গত শনিবার থেকেই ঝামেলার সূত্রপাত। ওই দিন মানে শনিবার ঠিক সন্ধে নাগাদ আমাদের অফিসে একটা ফোন আসে যে ওই মন্দিরের ভেতর থেকে নাকি অদ্ভুত রকমের একটা আলো বেরোচ্ছে। প্রথমত আমি বিশ্বাস করিনি কথাটা। তারপরে বেশ কয়েকটা ফোন পেতে আমি দলবল নিয়ে যাই সেখানে। ওখানকার যে পুরোহিত ছিলেন চিত্তরঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে গিয়েই কথাবার্তা বলি। উনি কি বাঙালি? হ্যাঁ স্যার, ওনারা 3 পুরুষ ধরে এখানে পৌরোহিত্যের কাজ করে আসছেন। ওনার ঠাকুরদা এসে এখানেই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো চিত্তরঞ্জন বাবুর সাথে কথাবার্তা বলে যা বুঝলাম যে সত্যিই ওই রকম একটা ঘটনা ঘটেছে, তবে বেশিক্ষণের জন্য নয়। ওই কেবল মিনিট 5 ওরকম আলো ভেতর থেকে দেখা গেছে। ওই সময় কিছু টুরিস্ট দল ওখানে বেড়াতে গিয়েছিল। ওরাই ভিডিও করে চারিদিকে খবরটা রুটিয়ে দেয়। চিত্তরঞ্জনবাবু ওই সময় মন্দিরের দালানে বসেছিলেন এবং টুরিস্টদের কপালে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলেন। হঠাৎ মন্দির আলোকিত হয়ে যেতে উনি সবাইকে তাড়াতাড়ি করে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেন এবং ঠাকুরের অন্তর্দৃষ্টি ইত্যাদি সব ভুয়ো কথা বলে ওই সময় আর কাউকে মন্দিরে প্রবেশ করতে দেননি। আশেপাশের অনেক লোক সে সময় জমায়েত হয়েছিল মন্দিরের সামনে। যদিও টুরিস্ট কি এখনো সেখানে যাওয়া আসা করছে? না, আসলে ওই দিন চিত্তরঞ্জনবাবু আমাকে অনুরোধ করেন যে এখানে টুরিস্ট এবং মিডিয়া আসা বন্ধ করার জন্য। আমি আসলে ব্যাপারটাকে অতটা গুরুত্বপূর্ণ হিসেবে ধরিনি। তবুও ক্যামেরায় তোলা কিছু ফটো দেখে পাহারাটা একটু জোর দিয়ে বসাই। কেবলমাত্র চিত্তরঞ্জনবাবু আর পুলিশেরই যাওয়া আসা ছিল এই মন্দিরের অঞ্চলে। আশ্চর্যের খবর, তার পরের দিন কিন্তু ওই রকম আর কোনো আলোই দেখা যায়নি। আমার পাহারাদারেরা সারাক্ষণ নজর রেখেছিল। কিন্তু আসল ঘটনাটা ঘটে গতকাল রাতে। তখন রাত ওই 8টা, অ্যারাউন্ড 8টা হবে। হঠাৎ অফিসে চিত্তরঞ্জনবাবুর ফোন। কেমন এক ভয়ার্ত কণ্ঠে আমাকে বললেন, স্যার, মন্দিরটা রক্ষা করুন, মূর্তিটা রক্ষা করুন, আর বেদিটা নজর রাখবেন। কিছু বলতে যাব, এমন সময় হঠাৎ করেই ফোনটা কেটে গেল। ওনার কথার পুরো মানেটা বুঝতে পারলাম না, তবে ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরে আমি তৎক্ষণাৎ একাই গাড়ি নিয়ে চলে যাই ওনার বাড়িতে। তবে গিয়ে যা দেখলাম তাতে আমার মাথায় বজ্রপাত হওয়ার উপক্রম। চিত্তরঞ্জন বাবুর বাড়িতে কেউ নেই। পাশাপাশি অন্যান্যদের বাড়িতে গিয়েও জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ কোনো খবর দিতে পারল না। তারপরে ছুটলাম মন্দিরের দিকে, কিন্তু সেখানে গিয়েও দেখলাম উনি নেই। গার্ডদের জিজ্ঞেস করলাম, ওরাও কিছু ঠিকঠাক বলতে পারল না। কেবল জানালো সন্ধ্যের সময় নিয়মিত পুজো করতে উনি মন্দিরে এসেছিলেন, আর ওনার ফোনও তারপর থেকে সুইচড অফ। গতকাল রাত থেকেই চিত্তরঞ্জনবাবু নিখোঁজ, অর্থাৎ সোজা কথায় কিডন্যাপড। এ তো ভীষণ সিরিয়াস ব্যাপার। ঠিক এই ঘটনাটার কথাই তখন বলতে যাচ্ছিলাম তোমাকে। আচ্ছা রাজীব, এই চিত্তরঞ্জন বাবুর বাড়িতে কে কে থাকে? ওইখানেই তো সুবিধে হয়েছে স্যার। ওনার স্ত্রী 5 বছর আগে গত হয়েছেন। বাড়িতে থাকতেন শুধু উনি আর ওনার একমাত্র অপদার্থ একটা ছেলে, অর্জুন। ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে স্যার। জুয়া, মদ, গাঁজা কোনো কিছুই আর বাকি নেই যেটা নেশাও করেনি। বাবার কাছে সবসময় টাকা চাইতো, আর সেই নিয়ে লাগতো দুজনের মধ্যে তর্কাতর্কি। গতকাল রাত থেকে ওনার ছেলেরও কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। আমার দৃঢ় ধারণা ওর ছেলেই এর পেছনে রয়েছে। কোথায় নিয়ে যেতে পারে বলে মনে হয় তোমার?
বুঝতে পারছি না স্যার, তবে মনে হচ্ছে এর পেছনে কোনো দল কাজ করছে। একা ওর ছেলের পক্ষে এটা করা সম্ভব নয়। আমার তো মনে হচ্ছে আশেপাশেই কোথাও চিত্তরঞ্জন বাবুকে গুম করে রেখেছে, কিন্তু কোথায় সেটা বোঝা মুশকিল। চারিদিকে তো জঙ্গল, সান্তালা বাড়ি, লেপচাখার জঙ্গল কিংবা জয়ন্তী, সব জায়গাতেই এসব করা সম্ভব। পুলিশি পাহারা সত্ত্বেও এগুলো যে কেমন করে হয় তা আজও আমার বোধগম্য নয়। সবাই কি আর সৎ হয় রাজীবদা? এমনকি পুলিশদের মধ্যেও অনেকে এসবের মধ্যে জড়িত। ঠিকই বলেছ সমীরণ, আসলে টাকার নেশা বড়ই অদ্ভুত। মানুষকে যেমন চোখের পলকে ভগবান বানাতে পারে, ঠিক তেমনি এক নিমেষের মধ্যে নরকের কিট বানাতেও ওই কয়েক ইঞ্চি নোটের বেশি সময় লাগে না। আচ্ছা রাজীবদা, একটা প্রশ্ন করব? হ্যাঁ, করো না। তোমার টাইটেল তো তামাং, মানে নেপালি, অথচ তোমার বাংলা শুনে তোমাকে বাঙালি বেশি মনে হচ্ছে। ব্যাপারটা কি? আসলে আমার পূর্বপুরুষরা নেপালি হলেও আমার জন্ম দার্জিলিংয়ের কালিম্পংয়ে, তাই ছোটবেলা থেকে অল্প হলেও বাংলা জানতাম। এরপর ক্লাস 5-এ যখন পড়ি তখন আমার বাবা ট্রান্সফার হয় কলকাতায়। সেই থেকে সেখানেই বড় হয়ে ওঠা। স্কুল থেকে কলেজ সবই কলকাতায়। আর কলেজে পড়াকালীন পদ্মনাভ স্যারের সঙ্গে আলাপ, কয়েকবার স্যারের বাড়িতেও গেছি। ইতিহাসের ছাত্র ছিলাম বঙ্গবাসী কলেজে, সেই সূত্রে স্যারের কাছে এসে নানান ইতিহাসের কথা শুনতাম। সেই দিনগুলো খুব মিস করি স্যার। এরই মাঝে রাজীবের চোখ পড়ল পদ্মনাভ বাবুর দিকে। বেশ সংকুচিত হয়ে প্রশ্ন করল, স্যার কিছু ভাবছেন? না, আসলে ভাবছি ওই চিত্তরঞ্জন বাবু কি বলতে চেয়েছিলেন তোমাকে, যা উনি বলতে পারলেন না। জানি না স্যার, মাথা একদমই কাজ করছে না। কয়েকদিন পর শিব চতুর্দশী। এখানে ধুমধাম করে ওই মন্দিরে শিবের আরাধনা করা হয় ওই দিন, অথচ পুরোহিত মশাই এখন নিখোঁজ। এদিকে উপর মহল থেকে চাপও আসছে। তবে স্যার, আপনি আমাকে একটা কথা বলুন তো, হঠাৎ আপনি এখানে কি মনে করে? মানে আমি বলতে চাইছি, আপনি তো সচরাচর এসব ঘটনায় এতটা উদ্বিগ্ন হয়ে পড়েন না, তাই। তুমি তো জানো আমি ইতিহাস ভালোবাসি, তবে এখানে ইতিহাসের জন্য ঠিক আসা নয়। এই রকম একটা স্থানে এমন ঘটনা সত্যিই অস্বাভাবিক। তাই আমার মনটাকে আর আটকাতে পারলাম না, বুঝলে। যদিও বা আর একটা কারণ রয়েছে, সেটা পরে জানাবো। এখন তাড়াতাড়ি রুমে চলো, খুব খিদে পেয়ে গেছে, বুঝলে। আমরা বিকেলের দিকে মন্দিরে যাব, কেমন? তুমি বরং এখন আমাদের নামিয়ে দিয়ে তোমার কাছে চলে যাও, কেমন? আরণ্যক গেস্ট হাউসে ওরা যখন পৌঁছলো তখন বাজে দুপুর 2টো। শান্তালা বাড়ি ঢোকার কিছু দূর পরেই পড়ে এই গেস্ট হাউসটি। ইদানিংকালে অনেক সরকারি গেস্ট হাউস বন্ধ হয়ে গেছে, বেসরকারিগুলো চলছে স্টে অর্ডার নিয়ে। আগে থেকে পদ্মনাভবাবু বলে রাখায় সরকারি ব্যবস্থা নিয়ে এই গেস্ট হাউসে ওদের জন্য থাকার বন্দোবস্ত করা হয়েছে। চারিদিক সবুজ বনানীতে ঘেরা, একধারে নারকেল গাছের বাগান এবং অন্য ধারে শাকের ক্ষেত এবং অন্যান্য পাতাবাহার গাছের সমাহার। গেস্ট হাউসের বারান্দা থেকে দেখা যায় দূরের দিগন্ত বিস্তৃত সবুজ গাছের সারি, এবং তার পেছন থেকে উঁকি মারছে কয়েকটি পাহাড়ের চূড়া। দোতলার 2টো রুমে ওদের দুজনের থাকার ব্যবস্থা করা হয়েছে। চারিধার ভালো করে দেখে পদ্মনাভবাবু রাজীবকে বললেন, বাহ, বেশ ভালো জায়গায় ঠিক করেছো আমাদের জন্যে। এমনিতেই গেস্ট হাউসটা বন্ধই পড়ে থাকে। আপনারা আসছেন শুনে পারমিশন নিয়ে খুলেছি। 2জন কর্মচারীকেও নিয়োগ করেছি আপনাদের জন্য। কোনো অসুবিধা হলে ওদের বলবেন, নো প্রবলেম। আর আমি তো রইলামই। আরে এত করার কি দরকার ছিল? আমাদের জন্য এমনি একটা হোটেলের বন্দোবস্ত করলেই তো ভালো হতো। কি যে বলেন স্যার, আপনি হলেন আমাদের অতিথি। আগেরবার এসে এখানে কত বড় উপকার করেছিলেন সে তো আর বলার অপেক্ষা রাখে না।
তাই আপনারা আসছেন শুনে বড়বাবুও খুব খুশি হয়েছেন। যাই হোক, তাহলে এখন আপনারা আরাম করে একটু খাওয়া দাওয়া করুন। আমি ওবেলা এসে আপনাদের নিয়ে যাব মন্দিরে, কেমন? আসছি তাহলে। হ্যাঁ, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন সব। দুপুরে গেস্ট হাউসের রাঁধুনি পুষ্কর গুরুংয়ের রান্না করা কচি পাঁঠার ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে ওদের সারা রাতের ট্রেন জার্নির পরিশ্রম যেন এক নিমেষের মধ্যে উড়ে গেল। আচ্ছা পুষ্কর, তোমার বাড়ি তো নেপাল, এখানে কবে থেকে আছো? আগে আমি স্যার এখানে আছি প্রায় 2016 সাল থেকে। এখানে নানান হোটেলে কাজ করি স্যার, এবং ওই মাঝে মধ্যে স্যারেদের কাছ থেকে অর্ডার পেলে গেস্ট হাউসে চলে আসি রান্না করতে। আচ্ছা, ওই মন্দিরের অদ্ভুত ঘটনার ব্যাপারে কিছু বলতে পারবে? জানি স্যার, আমরা পুজো দিতে চাই মাঝে মধ্যে ওই মন্দিরে, তবে এমন অদ্ভুত ঘটনা এর আগে আমরা কখনো শুনিনি স্যার। সেদিন সবাই বলা বলি করছিল যে সূর্যাস্তের সময় মন্দিরের ভেতর থেকে নাকি সোনালি সব জ্যোতি বেরোচ্ছিল। এমনিতে প্রত্যেক সোমবার সবাই মহাদেবের চরণে জল ঢালতে যায়, আর শিবরাত্রির দিনে সারা দিন ধরে চলে নানান অনুষ্ঠান। আজ পর্যন্ত তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা তো ঘটেনি, আর তাই মন্দিরটা নিয়ে বেশি কারোর চর্চাও ছিল না। তবে সেদিন যা হলো, এবং তারপরে পুরোহিত মশাই নিখোঁজ আজ থেকে। কি যে হচ্ছে স্যার বলা মুশকিল। বেশ, তুমি এখন কাজ করো, পরে কথা বলবো তোমার সাথে। ওরা আর কথা না বাড়িয়ে উপরে চলে গেল। সমীরণ নিজের রুমে না ঢুকে চলে এলো পদ্মনাভ বাবুর রুমে। বলো সমীরণ, কিছু বলবে? আমি কি বলতে চাইছি তা আপনি জানেন স্যার। তখন কি এমন কথা যে আপনি চেপে গেলেন রাজীবদার কাছে? ও আচ্ছা, এই ব্যাপার। তোমার অনিককে মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? আপনার বাড়িতেই তো অনিকদার সাথে আলাপ হয়েছিল। তবে আমি যতদূর শুনেছি অনিকদা তো চাকরি করছে টেক্সাসে। তা হঠাৎ অনিকদার কথা কেন স্যার? আজ থেকে মাস 2 আগে অনিক তার পরিবারকে নিয়ে এই জায়গায় বেড়াতে এসেছিল। সেই সময় ওর সাথে পরিচয় হয় এখানকার শিব মন্দিরের পুরোহিত চিত্তরঞ্জন বাবুর সাথে, এবং ওদের কথার মধ্যে আমার প্রসঙ্গ উঠে আসে। আমার ব্যাপারে সবকিছু শোনার পর চিত্তরঞ্জন বাবু অনিকের মাধ্যমে আমার কাছে একটি আবেদন জানান। অনিক আমাকে চিত্তরঞ্জন বাবুর ভিডিওটা পাঠিয়েছিল। সেই থেকেই ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু সেদিন খবরটা শোনার পর আর নিজেকে আটকে রাখতে পারিনি, এবং তাই তোমাকেও খবরটা দিই। ভিডিওটা কি আমাকে দেখানো যায় স্যার? অবশ্যই, কেন নয়। পদ্মনাভবাবু হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিওটা বের করে সমীরণকে দেখালেন। ভিডিওতে চিত্তরঞ্জন বাবু বলছেন, স্যার, আমি আপনার ব্যাপারে অনিকবাবুর কাছ থেকে অনেক কিছু শুনলাম, এবং সব কিছু শুনে মনে হলো আপনাকে আমার প্রয়োজন। আমি যে মন্দিরের পুজো করি সে মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমার ধারণা খুব শীঘ্রই একটা বড় বিপদ আসতে চলেছে। এই ভিডিওতে সম্পূর্ণ কথাটা আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না, তাই আপনার কাছে অনুরোধ করছি আপনি যেন আমার সঙ্গে একবার দেখা করতে এখানে আসেন। আমার পূর্বপুরুষদের ইতিহাস এই মন্দিরের সাথে জড়িত। আশা করব আপনি আমার কথা রাখবেন। আর এখানে এসে যদি আমার সঙ্গে আপনার দেখা না হয়, তবে আমি আপনাকে আমার সাধ্যমতো চেষ্টা করব সব কিছু কোনো না কোনোভাবে জানিয়ে দেওয়ার। ভালো থাকবেন স্যার। কি বুঝলে সমীরণ? বুঝতে পারছি যে চিত্তরঞ্জন বাবু আগে থেকেই বুঝে গিয়েছিলেন যে কিছু একটা গন্ডগোল হতে চলেছে। ঠিক তাই, এবং সেদিন ওই রকম ঘটনা ঘটার পর উনি সিকিউরিটি বসানোর কথা বলেছিলেন। হ্যাঁ, সবই তো বুঝলাম স্যার, কিন্তু আমার কাছ থেকে এটা লুকোনোর কি দরকার ছিল সেটাই বুঝলাম না। দেখো, তুমি আমাকে ভুল বুঝো না। তোমাকে আমি এটা জানাতে চাইনি, কারণ আমি চেয়েছিলাম আগে নিজে এসে পর্যবেক্ষণ করে তারপর তোমায় জানাতে। আসলে পূর্বপুরুষের ইতিহাস, মন্দিরের ঘটনা সবকিছুই মন্দির না দেখলে বোঝা যাবে না স্যার। সেটাই সমীরণ, কিছুক্ষণ পরই বেরোবো আমরা, তৈরি থেকো। সমীরণ পদ্মনাভবাবুর রুম থেকে বেরিয়ে গেল।
ঠিক বিকেল 3:30 দিকে গাড়ি নিয়ে হাজির রাজীব। পদ্মনাভবাবু এবং সমীরণ আগে থেকেই তৈরি হয়ে বাগানে ঘোরাঘুরি করছিল। রাজীবকে আসতে দেখে পদ্মনাভবাবু জিজ্ঞেস করলেন, ওদিকের খবর কি রাজীব? চিত্তরঞ্জন বাবুর বাড়িতে গিয়ে খোঁজ নিলাম, কিন্তু কোনো খবর পেলাম না তেমন। তবে গোপন সূত্রে খবর পেয়েছি অর্জুন জয়ন্তীর দিকে গেছে। লোক পাঠিয়েছি, তবে কতদূর কি কাজ হবে তা বলতে পারছি না। এদিকে আবার অন্য একটা কাণ্ড ঘটেছে। আবার কি হয়েছে? গতকাল রাতে নাকি জয়ন্তীর ভুটিয়া বস্তির পাশের জঙ্গলে একটা হাতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দুটো দাঁত ভেঙে নাকি নিয়ে গেছে কারা। বোঝাই যাচ্ছে চোরা শিকারীদের কারবার। এইসব তো আকছার ঘটছে ইদানিং সময়। আবার তো এও শোনা যাচ্ছে নাকি আজ রাতেও এরকম একটা ঘটনা হওয়ার চান্স রয়েছে। বন দপ্তর প্রচুর সমস্যায় রয়েছে। আমাদের অফিস থেকেও কিছু পুলিশ ফোর্স পাঠানোর নির্দেশ এসেছে। বেশ, তাহলে আর দেরি করা উচিত হবে না আমাদের। তাড়াতাড়ি মন্দিরটা একবার ঘুরে আসা যাক। ওরা আর বিলম্ব না করে রওনা দিল মন্দিরের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর ওদের চোখে পড়ল একটি মিশনারি ইংলিশ মিডিয়াম স্কুল। বাচ্চারা মাঠে খেলাধুলো করছে। বেশ মনোরম এক পরিবেশ। আরও কিছু দূরত্বে রয়েছে একটি মনেস্টারি। সব কিছু পেরিয়ে ওরা পৌঁছালো একটি খোলা জায়গায়। সেখানে বাঁশ খাটিয়ে কয়েকটা ত্রিপল টাঙানো রয়েছে। মার্কেটের ঠিক পাশ দিয়ে চলে গেছে বক্সা ফোর্টের রাস্তা। ওখান থেকে গাড়ি রিজার্ভ করে নাকি বক্সা ফোর্ট যাওয়া যায়। গাড়ি যাওয়ার রাস্তা রয়েছে 2 কিলোমিটার মতো। তারপরে গাইডকে সঙ্গে নিয়ে হেঁটে ট্রেকিং করে পৌঁছতে হয় বক্সা ফোর্টে। মন্দিরের ওই ঘটনাটা ঘটার পর এদিকে ট্যুরিস্টের আসা যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তাই স্থানীয় কিছুজনকে ছাড়া তেমন লোকজন দেখা গেল না। ওই বক্সা ফোর্টে যাওয়ার মাঝেই একটা খোলা মাঠের মধ্যে মন্দিরটা। সবাই ওই রাস্তা ধরে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পরই মন্দিরটা দেখতে পেল ওরা। দূর থেকে মন্দিরের চূড়ার ত্রিশূলটি দেখা যাচ্ছে। ওরা মন্দিরটার কাছে যখন পৌঁছালো তখন 4টে বাজতে যায়। মন্দিরের বাইরে 3 জন পাহারাদার নিযুক্ত করা হয়েছিল। তারাই পায়চারি করছিল এদিক সেদিক। রাজীব এবং অন্যান্য সবাইকে আসতে দেখে ওরা সেলাম ঠুকে জানালো এদিকের অবস্থা ভালোই। সময় মোটামুটি ঠিকই আছে। আর কিছুক্ষণ পর সূর্যাস্ত হবে, তখনই ব্যাপারটা একদম চোখে দেখা যাবে খন। তার আগে চলো মন্দিরের ভেতরটায় একবার যাই। মন্দিরটির দেওয়াল ধবধবে সাদা। সামনের চাতালের ওপর উঠে একটি বড় দরজা খুলে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয়। মন্দিরের মেঝে শ্বেত পাথর দিয়ে তৈরি। সামনেই রয়েছে শিবলিঙ্গ এবং ঠিক তার পেছনের পশ্চিমের দেওয়ালের সামনে একটি বেদির ওপর সুসজ্জিতভাবে রাখা রয়েছে মহাদেবের মূর্তি। মূর্তিটার উচ্চতা 5 ফুটের কাছাকাছি হবে এবং যে পাথরের বেদির ওপর তিনি অধিষ্ঠান করছেন সেটি 15 ইঞ্চির মতো। মূর্তির কিছুটা উপরে একটি ছোট্ট ফোঁকর রয়েছে, তবে বোঝা যাচ্ছে সেই ফোঁকরের নিচের দিকের অল্প অংশ ভেঙে পড়েছে কিছুদিনের মধ্যে এবং তার কারণেই ফোঁকরের ফাঁকটা একটু বেশিই বেড়ে গেছে। সমীরণ চারিদিকে তাকিয়ে দেখছিল। হঠাৎ ওর চোখ পড়ল পূর্ব দিকের একটা জানালার ওপরের দেওয়ালের একটি অংশে। সেখানে সাদা রঙের দেওয়ালের মাঝখানে ছোট্ট একটা কাঁচের আয়না রাখা রয়েছে। দেওয়ালের মধ্যেই গাঁথা রয়েছে আয়নাটি। সে পদ্মনাভবাবু এবং রাজীবকে ডেকে জিনিসটা দেখালো। বেশ অবাক করার মতো বিষয় তো এটা। এখানে কাঁচের আয়না কেন থাকবে? আগে তো এটা দেখিনি। যদিও আমি এই মন্দিরে খুব কমই এসেছি, তবুও বুঝতে পারছি না ব্যাপারটা। তোমার নজরে পড়েনি কারণ তুমি দেখার প্রয়োজন বোধ করনি, আর বাইরের লোকজন দেখলেও এটা নিয়ে তেমন কিছু মাথা ঘামায়নি। চলো আর একটা জিনিস তোমাদের দেখাই।
পদ্মনাভবাবু ওদেরকে নিয়ে গেলেন বেদিটার কাছে। তারপর মেঝের দিকে তাকাতে বলে বললেন, দেখো তো তোমরা কিছু বুঝতে পারো কি না। ওরা দুজনেই নিচে ঝুঁকে পড়ে মেঝেতে দেখল। কিছুক্ষণ দেখার পর রাজীব এবং সমীরণ দুজন দুজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করল। এ তো কোনো ভারী জিনিস মেঝের ওপর ঘষে নিয়ে যাওয়ার দাগ মনে হচ্ছে। এই বেদিটা নাকি? দাগ দেখে তো বোঝা যাচ্ছে যে গত 2-3 দিন আগেরই দাগ। খুব একটা বেশি ধুলো জমেনি ঘষে নিয়ে যাওয়া দাগগুলোর ওপর। কি বলছো তুমি? গত 2-3 দিন ধরে তো পাহারাদার রাখা রয়েছে। কি করবে এমন? আর বোঝাই যাচ্ছে নিশ্চয়ই কোনো কাণ্ড করার জন্য এমনটা করা হয়েছে। আমি যতদূর জানি একমাত্র পুরোহিত মশাই ছাড়া আর তো কারোর এই মন্দিরে প্রবেশের অধিকার ছিল না। তাহলে কি পুরোহিত মশাই নিজেই এই কাজ? কিন্তু কেন? চলো তো রাজীব দা, একবার পাহারাদারদের জিজ্ঞেস করে আসি। সমীরণ ও রাজীব পাহারাদারদের জিজ্ঞেস করতে বাইরে বেরিয়ে গেল। সবাইকে একসঙ্গে কাছে ডেকে রাজীব জিজ্ঞেস করল, তোমরা যেদিন থেকে পাহারায় আছো সেদিন থেকে আজ পর্যন্ত পুরোহিত মশাই ছাড়া আর কেউ এই মন্দিরে প্রবেশ করেছিল? ওরা কিছুক্ষণ ভেবে তিনজনই একই সাথে দুদিকে মাথা নাড়ল। এবার সমীরণ জিজ্ঞেস করল, আচ্ছা, পুরোহিত মশাই লাস্ট কখন এসেছিলেন এখানে? ওই তো বাবু, গতকাল সন্ধ্যায়। গতকাল বা তার আগের দিনগুলোই পুরোহিত মশাইয়ের আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলে তোমরা? আগে স্যার, ওই একটা ঘটনা ঘটেছিল আমরা যেদিনকে নিযুক্ত হয়েছিলাম তার প্রথম দিনটায়, অর্থাৎ ওই আলোর ঘটনার পরের দিন দুপুরবেলায় পুরোহিত মশাই মন্দির থেকে বেরোনোর সময় ওনার হাতের কনুইয়ের কাছে কোথাও ছড়ে গিয়ে রক্ত বেরোচ্ছিল। সেদিন আর ওই আলো দেখা যায়নি। কথাটা শুনে সমীরণ রাজীবের দিকে ফিরে একবার মুচকি হাসল। দুজনে খুব তাড়াতাড়ি আবার মন্দিরের ভেতরে চলে এলো। স্যার, বেদিটা পুরোহিত মশাই সরিয়েছিলেন, আর সেটা সরাতে গিয়েই ওনার হাতে চোট লাগে। কিন্তু কেন তিনি এমন কাজ করতে গেলেন সেটাই তো রহস্য। পদ্মনাভবাবু তখন চেপে বসে বেদিটা দেখছিলেন। সেই অবস্থায় রাজীবের কথা শুনে বললেন, আমাদের চোখের সামনে কত যে রহস্যের সমাধান পড়ে থাকে তা আমরা নিজেরাই দেখতে পাই না। খুবই সহজভাবে তার সমাধান করা যায়, অথচ আমরাই সেটিকে ঘুরিয়ে ফিরিয়ে জিলিপির প্যাঁচ তৈরি করি। আচ্ছা, যেদিন পুরোহিত মশাই এটা সরিয়েছিলেন সেদিন থেকে তো আর ওই আলো দেখা যায়নি, তাই তো রাজীব? ঠিক তাই স্যার। সত্যি সেলাম দিতে হবে চিত্তরঞ্জন বাবুকে এই মহান কাজটি করবার জন্যে। স্যার, একটু পরিষ্কার করে বলুন তো ব্যাপারটা কি? তুমি বরং শিবের কপালের চোখটার দিকে ভালো করে একবার দেখো তো। সমীরণ কাছে গিয়ে ভালো করে দেখল। তার ওপর হাত বুলিয়ে অবাক কণ্ঠে বলে উঠল, এ তো সাধারণ পাথর দিয়ে তৈরি চোখ নয়, এ তো দেখছি পলকাটা হিরে, যার উপর সাদা রং করে রাখা হয়েছিল। ঠিক তাই, এবং বর্তমান সময়ে এই রঙগুলো হয় খসে পড়েছিল, নয়তোবা কেউ সজ্ঞানে রংটা তোলবার চেষ্টা করেছে। সে যে কোনো কারণেই হোক না কেন। এবার তোমাদের ক্লাস 5-6 বিজ্ঞান পড়াই চলো। আলোর প্রতিফলন। সত্যি যে মন্দিরটি তৈরি করেছিলেন ওনার মতো বিজ্ঞান নিয়ে আজ পর্যন্ত কেউ ভাবতে পারেনি, তাও আবার এই রকম একটা জায়গায়। সামান্য জিনিসকে যে কত বড় করে তোলা যায় তার উদাহরণ এই মন্দির। ভালো করে খেয়াল করো তোমরা, পশ্চিমের ওই ফোকর দিয়ে সূর্যাস্তের আলো, পূব দিকের আয়না শিবের নেত্রের হিরে। আর বলতে হবে না স্যার, বুঝে গেছি। পূর্ব দিকের দেওয়ালে আয়নাটা এমনভাবে রাখা যাতে পশ্চিমের সূর্যাস্তের আলো ওটার উপর পড়ে এবং আলোর প্রতিফলনের মাধ্যমে প্রতিফলিত আলোর রশ্মি ওই হীরের ওপর পড়ে, আর সেই কারণেই গোটা ঘর আলোকময় হয়ে ওঠে, তাই তো? এবং ঠিক তার জন্যই পুরোহিত মশাই বেদিটা সরিয়ে দেন, যাতে আলোটা হীরের উপর না পড়ে। এবং আমার ধারণা পশ্চিমের ফোকরটা ভেঙে পড়ার কারণেই আলোটা সঠিক অ্যাঙ্গেলে এসে পড়েছে এই আয়নার ওপর, আর তারপরেই এসব।
বাহ, তোমরা তো দেখছি সবকিছু ভালোভাবেই বুঝতে পেরে গেছো। আসলে চিত্তরঞ্জনবাবু বুঝে গিয়েছিলেন যে এই আলোর প্রতিফলন যদি আবার হয় তাহলে হয়তো সবার উৎসাহ দ্বিগুণ পর্যায়ে পৌঁছবে এবং সেটাতে মন্দিরের ক্ষতি হবে বেশি। আর ওই যে হিরেগুলো দেখতে পাচ্ছ, ওগুলো আসল নয়, ওই আলোর প্রতিফলন ঘটানোর জন্যই ওগুলোকে রাখা। আসলগুলো হয়তো অন্য জায়গায় গচ্ছিত রয়েছে। আচ্ছা, এই জন্যই কি পুরোহিত মশাই আমাকে বেদিটার দিকে বেশি নজর দিতে বলছিলেন? তবে যাই হোক, রহস্যের সমাধান হলো কিছুটা। রহস্য শেষ হলো কোথায় রাজীব? এই তো সবে শুরু। কারণ আমার হাতে যে জিনিসটা এসেছে সেটার সমাধান না করা অবধি এই রহস্য অধরাই থেকে যাবে। সমীরণ এবং রাজীব দুজনেরই এবার হতভম্ব হওয়ার পালা। কারণ পদ্মনাভবাবু এখন পকেট থেকে যে জিনিসটা বের করে হাতে ধরেছেন সেটি দেখে অবাক হওয়ারই কথা। ওনার হাতে ধরা রয়েছে একটা ছোট্ট লাল বাক্স। এটা আপনি কোত্থেকে পেলেন? বেদির পিছনে একটা ছোট কাঠের তক্তার সাথে রুমালে বাঁধা ছিল এটা। চিত্তরঞ্জনবাবু আসলে বুঝতে পেরেছিলেন যে ওনার উপর কোনো আক্রমণ হতে চলেছে, তাই তিনি হয়তো এভাবেই রেখে যান হেঁয়ালিটা। সম্ভবত এটি ওনার পূর্বপুরুষের লেখা। এবার বুঝতে পারছো সমীরণ, চিত্তরঞ্জনবাবু কেন ভিডিওতে ওই শেষ কথাগুলো বলেছিল? আমি যে আসবো এখানে, এটা হয়তো উনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন। ভিডিও মানে কিসের ভিডিও? আর হেঁয়ালিতে কি লেখা আছে? সব জানাবো তোমায়, তবে এখন আমাদের একটাই কাজ, সূর্যাস্ত সবে হতে যায়। তাই আমরা যদি বেদিটাকে সরিয়ে আবার ঠিক জায়গায় রাখতে পারি তাহলে হয়তো ওই ঘটনা আবার আমাদের চাক্ষুষ দেখার সুযোগ হবে। তা কি সম্ভব স্যার? কারণ সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে সূর্যের রশ্মি তো এক জায়গায় আবার দ্বিতীয়বার পড়বে না এই কয়েকদিনের মধ্যে। চেষ্টা করে দেখতে ক্ষতি কি সমীরণ? দুজনেই এবার ওনার কথায় সায় দিল এবং কিছুক্ষণের মধ্যেই সবাই ধরাধরি করে বেদিটাকে আবার সঠিক জায়গায় সরিয়ে রাখল। চমকপ্রদ ঘটনাটি ঘটল সূর্যাস্তের সময়। পশ্চিমের কমলা আভা ফোকরের মধ্যে দিয়ে এসে পড়ল আয়নাটির ওপর এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে ত্রিনয়নের হীরের ওপর এসে পড়তেই সমস্ত ঘরটা এক সুন্দর আলোকময় রূপকথার দেশে রূপান্তরিত হলো। ওরা নিজেদের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। প্রায় 2 মিনিট একটা আশ্চর্য রকম ঘোরের মধ্যে থাকলো ওরা। তারপর পদ্মনাভবাবু নিস্তব্ধতা ভেঙে বললেন, এদিকে এসে দেখে যাও তোমরা। তিনি এতক্ষণ কি যেন একটা লক্ষ্য করছিলেন। ধীরে ধীরে মন্দিরের মধ্যে আলোটার জ্যোতি কমে আসতে লেগেছে। ওরা মূর্তিটার কাছে যেতে পদ্মনাভবাবু মহাদেবের কপালের চোখটার দিকে আঙুল দেখিয়ে বললেন, এই দেখো, আজ সূর্যের রশ্মিটা একদম নিচের দিকে অল্প একটু হীরের অংশে এসে পড়ছে। তাই আজকের জ্যোতিটা বেশ একটু কম, কারণ প্রতিফলনটা খুবই কম হয়েছে। হয়তো সেদিনকেই সবার থেকে বেশি উজ্জ্বলতা দেখা গিয়েছিল। হয়তো বিভিন্ন দিন এই চোখের বিভিন্ন জায়গায় এসে আলোক রশ্মিটা অ্যাঙ্গেল করে পড়ে, আর তার ফলে উজ্জ্বলতার মাত্রা বাড়ে কমে। এ তো বিজ্ঞানের বড় বড় আবিষ্কারকেও হার মানিয়ে দেবে স্যার। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন চিত্তরঞ্জনবাবু বেদিটা সরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ স্যার। না, আর আমাদের সময় নষ্ট করা উচিত হবে না এখানে। চলো চলো তাড়াতাড়ি এখান থেকে মন্দিরের দরজা জানলা লাগিয়ে দিয়ে, নয়তো আবার মানুষদের আনাগোনা শুরু হয়ে যাবে এখানে। 3টে পাহারাদার তখন মন্দিরের সামনে থেকে কিছুটা দূরে একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে সিগারেট টানছিল। দেবগৃহের মাঝে এই আলোর জ্যোতি তাদের চোখে পড়েনি। সবাই যখন বেরিয়ে এলো তখন বিকেল 5:15। রাজীব একবার হাঁক দিতেই পাহারাদাররা ছুটে এসে হাজির হলো ওদের সামনে। রাজীব ভালো করে বুঝিয়ে বলল যে রাতগুলো তাদের ভালো করে পাহারা দিতে হবে। অযথা বিনা বাক্য ব্যয় না করে ওরা 15 মিনিটের মধ্যে এসে পৌঁছলো গেস্ট হাউসে।
পুষ্করকে 3টে চা বানাতে বলে ওরা এসে বসলো দোতলার বারান্দায়। সান্ধ্যকালীন আধার ধীরে ধীরে তার চাদর বিস্তীর্ণ করছে এই পাহাড়ে ঘেরা নন্দনকাননে। গাছগাছালির মধ্যে থেকে শোনা যাচ্ছে পাখিদের কুঞ্জন। তবে এখন রাজীব এবং সমীরণের উৎসাহ ওই ধাঁধার পেছনে। জানি তোমরা খুবই আগ্রহী হেঁয়ালিটা দেখার জন্য, তবে আমার পঞ্চ ইন্দ্রিয় যেন জানান দিচ্ছে যে এই হেঁয়ালি এক নতুন প্রলয়ের সৃষ্টি করতে চলেছে। আগামী সময়ে আমাদের আরও সতর্ক থেকে কাজ করতে হবে, কারণ এই হেঁয়ালি গুপ্তধনের সন্ধান দিতে চলেছে। কি বলছেন স্যার? গুপ্তধন, তাও আবার এই জায়গায়? অসম্ভব, ইম্পসিবল। তুমি চুপ করে বসো, আমি বলছি। ধাঁধাটা পড়ো সমীরণ। রাজীব ততক্ষণে মোবাইলে ফ্ল্যাশ লাইট চালিয়েছে। সমীরণ সেই আলোয় কাগজটা বার করে পড়ল। অস্তাচলের রশ্মি যেথায় করিবে আধারময়, কালাচাঁদ রত্নের নামে ঘুরিও সৃষ্টি স্থিতিদয়, ঈশানের অতলে অতীতের গাত্রে দিয়া হস্ত, কুবেরের সঞ্চিত ধন খুঁজিয়া পাও সমস্ত। শেষ লাইন থেকে তো বোঝাই যাচ্ছে এটা গুপ্তধনের সংকেত। তবে কুবের কে, আর তার সঙ্গে এখানকার যোগাযোগই বা কি আছে? এবং তার চেয়েও বড় প্রশ্ন যেটা আমার মাথায় আসছে সেটা হলো, গুপ্তধনটা রেখেছে কে? স্যার, আপনি কি বুঝছেন বলুন তো? আমার জ্ঞান ধারণা যা বলছে তাতে বুঝলাম এ জায়গার গুরুত্ব মহান, তবে ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। আচ্ছা রাজীব, কাল সকালে আমি একবার চিত্তরঞ্জন বাবুর বাড়ি যেতে চাই। তোমার পক্ষে সম্ভব হবে নিশ্চয়ই আমাকে সেখানে নিয়ে যাওয়ার? নিশ্চয়ই স্যার। রাজীব আরও কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। ফোনে কিছুক্ষণ কথা বলার পর ওর চোখ মুখ যেন আরও চিন্তায় ভরে গেল। স্যার, আমাকে একটা জরুরি কাজে এখনই চলে যেতে হচ্ছে। কাল সকালে এসে দেখা করব, কেমন? আপনার একটু সাবধানে থাকবেন। চলি। রাজীব হন্তদন্ত হয়ে প্রস্থান করলো সেখান থেকে। রাজীব চলে যেতে সমীরণ জিজ্ঞেস করলো, স্যার, আমার মনে হয় গুপ্তধনটার সাথে চিত্তরঞ্জনবাবুর পরিবারের যোগসূত্র রয়েছে। আমারও তাই মনে হচ্ছে সমীরণ। তাই হয়তো সেদিন ভিডিওতে পূর্বপুরুষদের কথা উল্লেখ করেছিল। আরও নানানভাবে চিন্তাভাবনা করলো ওরা দুজনে অনেকক্ষণ ধরে, কিন্তু হঠাৎই ওদের কাজে ব্যাঘাত ঘটালো একটা চিৎকার। কন হে রে? কন হে উধার? কন হে? সমীরণ এবং পদ্মনাভবাবু বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেল দারোয়ান গেটের দিকে ছুটে যাচ্ছে হাতে লাঠি নিয়ে, এবং তার ঠিক পর মুহূর্তেই শোনা গেল একটা বাইকের শব্দ। সমীরণ আর এক মুহূর্ত দেরি না করে নিচে নেমে গেল। ছুটে দারোয়ানের কাছে যেতেই দারোয়ান বলল, पता नहीं बाबू, कहाँ से कुछ बदमाश दीवार कूद के अंदर आ गया था। मोटर बाइक से आया था। ঠিক है, तुम अच्छे से देखभाल करो। এরই মধ্যে পদ্মনাভবাবু সেখানে এসে উপস্থিত হয়েছেন। সমস্ত কিছু শুনে তিনি বললেন, ব্যাপারটা আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না সমীরণ। আপনি আপনি চিন্তা করবেন না স্যার, আমি দেখছি। আপনি রুমে যান, আমি দেখছি। দরজা খুলুন স্যার। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুমন্ত চোখটা মুছে চশমা পরে দরজাটা খুললেন পদ্মনাভবাবু। দেখলেন বাইরে দাঁড়িয়ে আছে রাজীব এবং আরও দুজন পুলিশ কনস্টেবল। তখন ভোরের সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লেগেছে। ঘড়িতে তখন 5টা বাজতে যায়। কি হয়েছে রাজীব এই সময়? একটা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি স্যার। গতকাল রাতে মন্দিরে ডাকাতি হয়েছে, শিব মূর্তি উধাও। মাই গুডনেস! আর কিছু কি চুরি গেছে? না স্যার, 3 জন পাহারাদারকে বেহুশ করে ওরা মূর্তিটা নিয়ে পালিয়েছে। এক মিনিট দাঁড়াও তো, সমীরণকে ডেকে তুলি। কিন্তু স্যার, সমীরণ তো ঘরে নেই। হ্যাঁ, ঘরে নেই মানে? কোথায় গেছে? জানি না স্যার।
তবে পুষ্কর আর দারোয়ানের কাছ থেকে জানতে পারলাম বেশ রাতের দিকেই সমীরণ পুষ্করের বাইকটা নিয়ে বেরিয়ে গেছে। বলো কি? কই, আমাকে তো কিছুই জানায়নি। আচ্ছা বেশ, আগে মন্দিরের দিকে চলো তো। ওরা যখন মন্দিরের কাছে এসে পৌঁছলো তখন সেখানকার পরিবেশ বেশ অন্যরকম। অনেক লোকজন জড়ো হয়েছে, কিছু মানুষের চিৎকার কলরব শোনা যাচ্ছে। পুলিশের ব্যারিকেড করা হয়েছে মন্দিরের চারিপাশে। কেবল পদ্মনাভবাবু এবং রাজীব মন্দিরের ভেতরে প্রবেশ করল। শুধু শিব মূর্তিটি উধাও, বাকি সব কিছুই যথাস্থানে রয়েছে। পদ্মনাভবাবু মন্দিরের মেঝেটা ভালো করে দেখে বুঝল ডাকাতরা কেবল মূর্তিটিই নিতে এসেছিল। আচ্ছা স্যার, হঠাৎ ওদের মূর্তির পেছনে লোকটা কেন পড়লো বলুন তো? জানতে পেরেছে নিশ্চয়ই মূর্তিটার ভেতরে এমন কিছু রয়েছে যা ওই আলোর জ্যোতির আবির্ভাব ঘটাচ্ছে। কিন্তু জানলো কিভাবে? ওই রহস্যের সমাধান তো গতকাল আমরা তিনজন মিলেই করেছিলাম। অন্য কারোর তো জানার কথা নয়। এক হতে পারে এটা তাদের নিছকই কোনো সন্দেহ, নতুবা কেউ ওদেরকে জানিয়েছে মূর্তিটার মাহাত্ম্য। কে হতে পারে? আমার মনে হচ্ছে পুরোহিত মশাইকে যারা অপহরণ করেছে এটা তাদেরই কাজ। হয়তো পুরোহিত মশাই ওদের বাধ্য হয়ে জানিয়েছে। স্যার, কিছু মনে করবেন না, আপনি হয়তো একজনকে ভুলে যাচ্ছেন। আমরা গতকাল 3 জন ছিলাম, আজ কেবল আছি 2 জন। বাকি একজনের পক্ষেও কিন্তু এটা করা সম্ভব। তুমি সমীরণের উপর সন্দেহ করছো রাজীব? ক্ষমা করবেন স্যার, কিন্তু পুলিশের ডিউটি তো তাই স্যার। আর সমীরণের আসল পরিচয় কিন্তু আমি জানি না। এইটুকু জানি যে সে আপনার ছাত্র। দরকার পড়লে আমাকে হয়তো সমীরণের ঘর সার্চ করতেও হতে পারে। কিন্তু সমীরণ এমনটা কেন করবে? উধাওই বা হলো কেন, তা কি বলতে পারেন? হঠাৎ রাজীবের ফোনটা বেজে উঠল। রাজীব কিছুক্ষণ ফোনে কথা বলে জানালো যে পুষ্করের যে বাইকটা নিয়ে সমীরণ চলে গিয়েছিল সেটিকে পাওয়া গেছে জয়ন্তী যাওয়ার পথে একটি জঙ্গলের মধ্যে, যদিও বা তার চাবি খুঁজে পাওয়া যায়নি। রাজীব, তোমার যা ইচ্ছে মনে হয় তুমি তাই করো, আমি বাধা দেব না। দরকার পড়লে আমার রুমও তুমি সার্চ করতে পারো। স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন। আমাকে আইনের পথেই চলতে হবে, তবে আপনার ভয় নেই। আপনাকে এসবের মধ্যে জড়ানো হবে না, এটুকু ভরসা আমিই দিতে পারি স্যার। তবে সমীরণের আসল পরিচয়টা কি, সেটা কি আপনি জানাতে পারেন? দেখো, আমি জানাতে পারতাম, কিন্তু আমি বলবো তুমি একাই সেটা খুঁজে বের করো। আমি সাহায্য করতে অক্ষম, আর তুমি... পদ্মনাভবাবু কিছু একটা বলতে গিয়ে যেন আটকে গেলেন। কথা বলার সময় উনি চারিদিকে তাকিয়ে দেখছিলেন। এমন সময় মূর্তিটা যেখানে ছিল তার পেছনের দেওয়ালটায় কিছু একটা দেখতে পেয়ে এগিয়ে গেলেন সেটির দিকে। রাজীব তার পেছনে পেছনে গেল। ওরা গিয়ে দেখল দেওয়ালের ভেতর একটা ত্রিশূলের 3টে শুল বাইরে বেরিয়ে আছে, বাকিটা গাঁথা আছে দেওয়ালের মধ্যে। শুলগুলির ওপর সিঁদুর লাগানো রয়েছে। এটা তো গতকাল চোখে পড়েনি। হয়তোবা মূর্তিটা থাকার ফলে এদিকটা আড়ালে রয়ে গেছিল। এটা স্যার শিবের ত্রিশূল বলে পুজো করা হয়। এখান থেকে ওই সিঁদুর নিয়ে ভক্তদের কপালে লাগানো হয় বলে শুনলাম। বেশ। চারিদিকে আরও ভালো করে দেখে পদ্মনাভবাবু বললেন, না, আর তো সব ঠিকঠাকই আছে দেখছি। চলো এবার। রাজীব, আমার মোবাইল থেকে সমীরণকে একটা কল করো তো। পদ্মনাভবাবু মোবাইলটা রাজীবের হাতে দিলেন। রাজীব সমীরণের নম্বরে কল লাগিয়ে দেখল সার্ভার আনরিচেবল। আচ্ছা রাজীব, পাহারাদাররা কি বলছে? কটা নাগাদ ঘটনাটা ঘটে?
স্যার, ওদের কথা অনুযায়ী 3 জন মতো আততায়ী এসেছিল রাত 2টো নাগাদ। প্রথম পাহারাদার আটকাতে যায়, পায়ে গুলি খায় সে, বেশ গুরুতরভাবেই জখম হয়েছে। একটু আগেই তাকে হাসপাতালে ভর্তি করে এসেছি। আর বাকি 2 জন মাথায় লাঠির আঘাত খেয়ে অচেতন হয়ে যায়। আচ্ছা, বুঝলাম। রাজীব, তুমি কি আমাকে ওই জঙ্গলটায় নিয়ে যেতে পারবে যেখানে মোটর বাইকটা পাওয়া গেছে? নিয়ে যেতে পারতাম স্যার, তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই বিধ্বস্ত হয়ে পড়েছেন। আপনি একটা কাজ করুন, আপনি এখন রুমে গিয়ে একটু রেস্ট নিন, আমি ওবেলায় এসে আপনাকে নিয়ে যাবখন। সেই সময় সমীরনের রুমটাও সার্চ করব, আর আমাদের হয়তো সমীরনের ফোনটা ট্র্যাক করতে হবে। ঠিক আছে, যা ভালো মনে করো তোমরা। ওরা গাড়িতে উঠতে যাবে এমন সময় একটা কনস্টেবল দৌড়াতে দৌড়াতে সেখানে এসে উপস্থিত হয়। কাছে এসে ওদের ভাষায় রাজীবকে কি যেন বলে। কথাগুলো শোনার পর রাজীব যেন কিছুক্ষণ নিশ্চুপ হয়ে যায়। পদ্মনাভবাবু রাজীবের গায়ে একটু ঠেলা দিয়ে জিজ্ঞেস করেন, কি বলল রাজীব? জয়ন্তীর কাছে ভুটিয়া বস্তির মধ্যে একটা জঙ্গলে অর্জুনের রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছে। কেউ ওকে খুন করে দিয়ে পালিয়েছে। নিঝুম রাত্রি, চারিদিক শুনশান। তারই মাঝে একজন বাইক ছুটিয়ে চলেছে শিব মন্দিরের দিকে। রাত্রি তখন প্রায় 2টো। শিব মন্দিরের কাছে আসতেই তার নজর পড়ল একটি গাড়ির ওপর, যেটি দাঁড় করানো আছে ঠিক মন্দিরের পাশে। বাইকটাকে একটা ঝোপঝাড়ের আড়ালে দাঁড় করিয়ে খুব সন্তর্পণে সে এগোলো মন্দিরটার দিকে। কাছে আসতে দেখতে পেল 2 জন পাহারাদার অজ্ঞান অবস্থায় পড়ে আছে মাটির উপর। তাদের মধ্যে একজনের পা দিয়ে কল কল করে রক্ত বন্যা বয়ে চলেছিল। খুব কষ্ট করে একটা রুমাল বেঁধেছে ওই পাহারাদারটা ওর ক্ষতস্থানে, কিন্তু শক্তি প্রায় নেই বললেই চলে। অপেক্ষা না করে আগন্তুকটি এবার দেওয়াল ঘেঁষে ঘেঁষে এগোতে লাগলো মন্দিরের পূর্ব দিকের জানলাটার দিকে। মন্থর গতিতে জানলার বাইরে মুখ বাড়িয়ে সে দেখল মন্দিরের দরজা খুলে 3 জন লোক শিব মূর্তিটি ধরে তোলার চেষ্টা করছে। এই অর্জুন, সামলে সামলে, একটু ভুল হলেই বস আমাদের ছেড়ে কথা বলবে না কিন্তু। অর্জুন নামটা শুনে বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটি যেন চমকে উঠল। হেলমেট পরিহিত ছেলেটির আর বুঝতে বাকি রইল না যে অর্জুন চিত্তরঞ্জন বাবুর ছেলে। চুপ কর সালা। শোন, তোদের ওই বসকে না আমি ভালো মতো ভাবি চিনি, ঠিক আছে? হ্যাঁ, আমার জন্য তো সালা সব পাচ্ছিস, তাহলে আবার এত বড় বড় কথা আছে করতে গা? শোন, এখন থেকে আমি তোদের বস, ঠিক আছে? আমি তোদেরকে যা বলবো তোরা সালা সেটাই শুনবি। ওরা ধীরে সুস্থে মূর্তিটা বের করে আনতে লাগলো মন্দিরের ভেতর থেকে। এতক্ষণ তাদের উপর নজর রাখার পর আর জানলার কাছে দাঁড়িয়ে না থেকে সে চলে এলো ওর বাইকের কাছে। তাদের দৃষ্টিগোচরে আসার আগে বাইকটা নিয়ে এগিয়ে গেল বক্সা মোড়ের দিকে, কারণ সে ঠিকই জানে যে এরা জয়ন্তীর দিকেই যাবে। গাড়ির হেডলাইট নিভিয়ে উঁচু নিচু রাস্তার মধ্যে দিয়ে সে কোনো মতে চলেছে, আর মাঝে মাঝে লক্ষ্য রাখছে পেছনে। তার পঞ্চ ইন্দ্রিয় এখন সজাগ, কারণ ছেলেটির নাম সমীরণ মজুমদার। গাড়িটি এগিয়ে চলেছে জয়ন্তীর রাস্তার দিকে। জয়ন্তী নদী এখন শুকনো অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকালে হাঁটু অবধি জল দেখা যায়, তাই এখন নির্বিঘ্নে গাড়ি চালিয়ে রিভার বেডটা ক্রস করা এমন কিচ্ছু ব্যাপার নয়। কিছু দূরে অন্ধকারে দেখা যাচ্ছে বালা ব্রিজের ভগ্নস্তূপ। গাড়িটা বালা ব্রিজের কাছের একটি জঙ্গলের মধ্যে এসে পৌঁছলো। গাড়িতে 3 জনের মধ্যে অর্জুন পেছনে মূর্তিটা ধরে বসে রয়েছে এবং সামনে বসেছে বাকি 2 জন। রিভার বেডটা পার করে ওরা ওদের ঘাঁটিতে যাবে। গাড়িটা থামা, একটু সিগারেট টানবো।
তোরাও এখানে একটু রেস্ট নিয়ে নে। গাড়িটা থামতেই অর্জুন এবং অন্যান্য দুজন গাড়ি থেকে নেমে একটু পায়চারি করতে লাগলো। অর্জুন একটা সিগারেট ধরিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। এদিকে এরা দুজন কথোপকথন করছে নিজেদের মধ্যে। হঠাৎ অর্জুনের গম্ভীর গলা শোনা গেল, রশিদ, গাড়ির চাবিটা এবার আমাকে দে, তোরা এবার ফিরে যা। অর্জুনের কথা শুনে অন্যান্য দুজন যেই অর্জুনের দিকে ফিরে তাকিয়েছে, অমনি অর্জুন তার পকেট থেকে রিভলভার বের করে তাক করলো ওদের দিকে। কি বে, যা বললাম শুনতে পাসনি? হ্যাঁ, চাবিটা দে আমাকে। অন্যান্য দুজন অর্জুনের এই রূপ যেন আগে প্রত্যক্ষ করেনি। রশিদ নামক ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই চাবি নিয়ে তুই কি করবি? হ্যাঁ, আর আর এই রিভলভার কেন? অর্জুন, তুই কি করতে চাইছিস বলতো? অন্য লোকটি ইতিমধ্যেই তার পকেট থেকে আরও একটা রিভলভার বের করে তুলে ধরেছে অর্জুনের দিকে। এই আসলে একাই মূর্তিটা নিয়ে চলে যেতে চাইছে, তবে এবার যে এর অন্তিম সময় এসে উপস্থিত হয়েছে। বাহ, তো সব যখন জেনে গেছিস, তাহলে দেরি না করে চাবিটা দিয়ে কাট। যা যা। তবে যা দেখছি তাতে তো তোদেরকেও আমাকে শেষ করতে হবে, নইলে সাক্ষী হিসেবে তোরা যে থেকে যাবি। হ্যাঁ, বসের চামচা। এদিকে সালা আমি খেটে মরবো, আর ওদিকে নাকি বস একা একা সমস্ত কিছু কবলে করবে। এই শোন, এটা সালা আমি কিছুতেই হতে দিব না। পার্টির সাথে গদ্দারি আমি করতে পারবো না, তাই তোকেও আমি আজ খুন করব। চালা গুলি, কার রিভলভার আগে ফায়ার করে দেখি। চালা। দুজনের রিভলভার মুখোমুখি, কে কার দিকে আগে গুলি ছুঁড়বে সেই নিয়ে দ্বন্দ্ব চলছে। এমন সময় একটা গুলির শব্দ এবং পলকের মধ্যে অন্য লোকটার হাত থেকে রিভলভার ছিটকে পড়ে গেল নিচে। হঠাৎ গাড়ির পেছন থেকে বেরিয়ে এলো সমীরণ। ওর হাতে ধরা রয়েছে ওর লাইসেন্সওয়ালা পিস্তল, যেটি থেকে এখন ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। বক্সা মোড়ের থেকে জয়ন্তী রাস্তায় ঢোকার কিছুক্ষণ পরেই সমীরণ ওদের গাড়িটা দেখতে পায়। তক্ষুনি লুকিয়ে যায় কিছু গাছের আড়ালে। তারপর গাড়িটা ওকে পাশ কেটে চলে যেতে সে ধীরে ধীরে সেটিকে অনুসরণ করে পৌঁছয় এই জঙ্গলে। বাইকটাকে দূরে রেখে বিগত 2 মিনিট ধরে গাড়ির পেছনে লুকিয়ে বসেছিল সুযোগের আশায়। এবার পিস্তলটা 3 জনের দিকে লক্ষ্য করে সমীরণ এগিয়ে আসতে থাকে। হ্যান্ডস আপ, হাত ওপরে। বেশি বাড়াবাড়ি করলে কেউ বাঁচতে পারবে না, সবাই সারেন্ডার করো। অর্জুন এবার হতচকিত হয়ে রিভলভারটা সমীরণের দিকে তাক করে এবং সঙ্গে সঙ্গে ওর হাতের কাছেও এসে লাগে একটা বুলেট। কেউ এক পা নড়বে না, তোমাদের আমি। সমীরণ আরও যেন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই ওর মাথার পেছনে একটা লাঠির বাড়ি এসে পড়ে। সে মাথাটা ধরে বসে পড়ে মাটিতে। পিস্তলটা দূরে ছিটকে গিয়ে পড়ে। 3 জন দেখতে পায় সমীরণের ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে একটি হাট্টা গোট্টা লোক, তার হাতে একটা বড় লাঠি। লোকটিকে দেখে অর্জুন জঙ্গলের মধ্যে ছুট দেয়। রশিদ ইতিমধ্যে মাটিতে পড়ে থাকা একটা রিভলভার তুলে পরপর 2 বার গুলি ছুঁড়েছে অর্জুনের পিঠ লক্ষ্য করে, এবং তৎক্ষণাৎ কালো আকাশ বিচূর্ণ করে শোনা যায় এক মর্মান্তিক আর্তনাদ। অর্জুনের রক্তাক্ত শরীরটা লুটিয়ে পড়ে মাটির উপর। আর এদিকে মাথায় আঘাত এবং উপরন্তু এই আর্তনাদ সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে সমীরণ। রশিদ এবং অন্য লোকটি এবার ছুটে আসে লাঠি হাতে ধরা লোকটির কাছে। বস, আপনি এখানে হঠাৎ? मुझे রফিক মেসেজ করকে बताया कि অর্জুন উল্টা পাল্টা ব্যবহার করছে মন্দিরের ভিতর। তবে খারাপ কিছু সন্দেহ করেছিলাম আমি, তাই জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম তোদের খোঁজে। लेकिन इधर आके इस গোলাগুলির আওয়াজ শুনকে দেখি এই কাণ্ড। ই হচ্ছে পুলিশের চর। আজকে সন্ধ্যায় লোক পাঠিয়েছিলাম এদের গেস্ট হাউসে জেনে আসার জন্য। ওসবাকে মুঝকো बता दिया। আপাতত একে বুড়োর কাছে রেখে দিয়ায়, कल सकाले देखा जाए। और इसकी पॉकेट जो है सर्च करके एक बार देख लेना, ठीक है? বাকি দুজন মিলে এবার সমীরণের হাত পা মুখ বেঁধে গাড়ির ডিকির মধ্যে ঢুকিয়ে নিয়ে চলল।
রিভার বেড পেরিয়ে ভুটিয়া ও চুনিয়া বস্তিকে দূরে পেছনে ফেলে ওরা এগিয়ে চলল ফাঁস খাওয়া চা বাগানের উদ্দেশ্যে। তারই মাঝে একটি জঙ্গলের মধ্যে ওদের ঘাঁটি। কি বাবা তুমি? তোমার নাম কি? কোত্থেকে এসেছো? বৃদ্ধ মানুষটি চোখে মুখে জল ছিটিয়ে সমীরণের জ্ঞান ফেরালো। সমীরণ চোখ মেলে তাকানোর চেষ্টা করল, উঠে বসে আবছা দৃষ্টিতে বোঝার চেষ্টা করল মানুষটিকে। আবার উঠতে যাচ্ছ কেন? শুয়ে থাকো। না, আমি ঠিক আছি, ঠিক আছে। একবার ভালো করে চারিদিকে তাকিয়ে দেখে নিল, সে এখন রয়েছে একটি ঘরের ভেতর। ধীরে ধীরে গতকালের সমস্ত ঘটনা মনের মধ্যে একবার সাজিয়ে নিল সে। বৃদ্ধ লোকটিকে এবার ভালো করে দেখল সে। লোকটির পরনে রয়েছে ধুতি ও আলখাল্লা, মাথায় টাক এবং গালে খোঁচা খোঁচা দাড়ি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর যেন সমীরণ চমকে উঠল। এ কি, আপনি এখানে? প্রশ্নটা আমি তোমায় করছি বাবা, কে তুমি? আমি যেই হয় না কেন, আপনি তো চিত্তরঞ্জন বাবু। হ্যাঁ, কিন্তু তুমি আমার নাম জানলে কি করে? সমীরণ এবার তার পরিচয় এবং পদ্মনাভবাবুর এখানে আসার কথা জানালো। পদ্মনাভবাবুর নাম শুনে চিত্তরঞ্জনবাবু বেশ প্রসন্ন কণ্ঠে জবাব দিলেন, আমি জানতাম উনি আসবেন। ইতিহাসের মায়া যে বড়ই অদ্ভুত। আপনি এখানে এলেন কেমন করে? সেদিনের কথা তো তুমি নিশ্চয়ই পুলিশের কাছ থেকে শুনেছ। সোমবার রাত্রে অর্জুন আমার কাছ থেকে টাকা পয়সা আদায়ের জন্য এসেছিল। তার ধারণা ছিল যে মন্দিরের ভেতর ওই রকম অস্বাভাবিক আলোর কারণ নিশ্চয়ই মন্দিরে কোনো মহামূল্যবান জিনিস লুকোনো রয়েছে। এই নিয়ে আমাদের মধ্যে তর্ক শুরু হয়। রেগে বাড়ি থেকে বেরিয়ে যাই আমি। হঠাৎ কিছু দূর যাওয়ার পরই আমার উপর হামলা হয়। কয়েকজন আততায়ী এসে আমার মুখ চোখ বেঁধে এখানে নিয়ে এসে ফেলে। শুধু কি অর্জুনের ওটা ধারণা ছিল? আসলে তো সত্যি অনেক কিছু গোপন রহস্য লুকিয়ে রয়েছে মন্দিরের ভেতর। বাহ, এর মধ্যেই খুঁজে পেয়ে গেছো তাহলে। জানতাম তোমরা পাবেই, তাই তো আমি আমার পিতামহের লেখা হেঁয়ালিটা রেখে দিয়ে আসি ওখানে। হ্যাঁ, সেটার কথা আমি শুনবো। তার আগে বলুন তো, তারপর কি হলো? দুঃখের কথা কোথা থেকে শুরু করব জানি না বাবা। নিজের বংশের কুলপ্রদীপ যে এমন রসাতলে যাবে কোনোদিন ভাবতে পারিনি। অর্জুন অনেকদিন থেকেই জুয়া নেশা এসব করত, কিন্তু শেষমেশ যে প্রচারদের দলে নাম লেখাবে তা কল্পনার অতীত ছিল আমার। আমাকে এখানে ধরে নিয়ে আসার পরের দিন অর্জুন আর ওর দলবলের কিছুজন এসে আমাকে শাসিয়ে যায় যে যদি আমি ওই মন্দিরের গুপ্ত কথা না বলি তাহলে আমাকে ওরা মেরে ফেলবে। আমি কোনো উত্তর দিইনি, কিন্তু গতকাল দুপুরে ওরা আমাকে জানায় যে ওরা মূর্তিটা চুরি করে আনবে। জানি না এখনো ওরা কি করেছে। আর আজ সকালে তোমাকে যখন ওরা এখানে ফেলে দিয়ে গেল, বুঝলাম কিছু একটা গন্ডগোল গতকাল রাত্রে হয়েছে, কিন্তু ঠিক কি যে হয়েছে সেটা আন্দাজ করতে পারছি না। আচ্ছা, তার মানে এরাই একাধারে প্রচার এবং ডাকাত। কিন্তু চারিদিকে পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও এরা কি করে পার পেয়ে যাচ্ছে? আসলে এখানকার বড় কাঠ ব্যবসায়ী অরুণ ছেত্রীর হাত আছে এসবের মধ্যে। ওর নির্দেশে এসব কাজ চলে এবং টাকা দিয়ে সে সব কিছুই ধামাচাপা দিয়ে দেয়। আসলে পুলিশও জানে ব্যাপারটা কি, তবে প্রমাণের অভাবে ওকে অ্যারেস্ট করতে পারছে না। বুঝলাম। আচ্ছা চিত্তরঞ্জন বাবু, এবার আপনি আপনার পূর্বপুরুষদের ইতিহাসটা একবার বলবেন, যেটার কথা আপনি ভিডিওতে উল্লেখ করেছিলেন। হ্যাঁ, বলছি সেটা। আসলে ঘটনাটার সত্যতা যে ঠিক কতখানি তা বলতে পারবো না, কারণ বেশিরভাগটাই শোনা ঘটনা এবং অল্প কিছু লিখিত প্রমাণস্বরূপ যদিও বা রয়েছে, তবে বিশ্বাস অবিশ্বাসের ভার একান্তই তোমার নিজের।
ইতিহাসের শুরু 1745 খ্রিস্টাব্দে। তখন রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদে রান্নার কাজে নিযুক্ত হন আমার পূর্বপুরুষের একজন। উনি জাতে ব্রাহ্মণ থাকার কারণে পূজাপাঠও করতেন। নদিয়া জেলায় একটা মন্দিরে এবং কিছু বাড়িঘরে ওই সময় পূজা করতেন উনি। তবে রান্নার হাত ছিল একেবারে খাসা। কৃষ্ণচন্দ্রের যতজন অতিথি আসত প্রায় সবাই ওনার রান্নার প্রশংসা করতেন। সেই সময় একবার রাজার দরবারে এলেন ওনার প্রিয় মিত্র মাহাতাব চাঁদ জগৎ শেঠ। উনি খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। সেই থেকে ওনার সাথে আলাপ জন্মায় জগৎ শেঠের। এদিকে ধীরে ধীরে নাম খ্যাতি যশ অর্জন করতে করতে নিজের প্রসার গড়তেও শুরু করেন তিনি। এরপর কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির কাজ ছেড়েও দেন। নদিয়া জেলার মধ্যে একটা ভালো বড় বাড়ি বানিয়ে বসবাস শুরু করেন স্ত্রী পুত্রদের নিয়ে। তবে মাহাতাব চাঁদের সঙ্গে পরিচয় আরো গভীরতর হতে থাকে। এরপর এলো সেই দুঃসময়। পলাশির যুদ্ধে পরাজিত হল সিরাজউদ্দৌলা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে এলো বাংলা। মাহাতাব চাঁদ বুঝতে পারলেন ওনার সময় আসন্ন, কারণ মীর কাসিম উঠে পড়ে লেগেছে ওকে শাস্তি দেওয়ার জন্য। তখন মাহাতাব চাঁদ ওনার প্রিয় বন্ধু আমার পূর্বপুরুষ নীলকণ্ঠ ভট্টাচার্যের হাতে লুকিয়ে রেখে যান কিছু মহামূল্যবান জিনিস এবং নির্দেশ দিয়ে যান যাতে এই ধনসম্পদ ইংরেজদের হাতে না পড়ে। সেই থেকে আমাদের পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় জগৎ শেঠের নাম। এরপর আমরা চলে আসি কলকাতায় এবং তারপর 1940 সাল নাগাদ আমার পিতামহ চলে আসেন এই আলিপুরদুয়ারে। আজ যে মন্দিরটায় আমি পুজো করছি সেটি পিতামহই বানিয়েছিলেন এবং সেটার মধ্যেই গচ্ছিত রেখে গেছেন ওই সব মহামূল্যবান জিনিস। কোথায় যে উনি সেসব রেখে গেছেন তা আমিও জানি না এবং ওটার চিন্তা আমার একটুকুও ছিল না। কিন্তু হঠাৎ সেদিন বাড়ির পুঁথিপত্র পরিষ্কার করতে গিয়ে ঠাকুরদার কিছু লেখালেখির কাগজের মধ্যে ওই হেঁয়ালির চিরকুটটা পাই। তখন বুঝতে পারি এ গুপ্তধন আমাদের কাছে রাখা উচিত হবে না, কিন্তু খুঁজতে হবে তো। আমি কিছুদিন চেষ্টা করে ব্যর্থ হলাম, তাই এক প্রকার বাধ্য হই পদ্মনাভ বাবুকে ব্যাপারখানার ইঙ্গিত দিই। আমার পরে আমার ছেলে যদি এসব জানতে পারে তাহলে সেগুলোকে নষ্ট করে দেবে। সে হয়তো পুরো মন্দিরটাই ভেঙে ফেলবে ওই গুপ্তধন পাওয়ার জন্য। তার চেয়ে ভালো এগুলো সরকারের হাতে যাক। এবং ঠিক তার কিছুদিন পরেই মন্দিরের পশ্চিম ফোকরের অল্প কিছু অংশ ধসে ভেঙে পড়ে। আর তারপর তো একে একে ঘটনাগুলো ঘটতে থাকে। আচ্ছা, তার মানে কুবেরের ধন বলতে মাহাতাব চাঁদ জগৎ শেঠের জিনিসপত্রের কথা বলা হয়েছিল? ঠিক তাই। যদিও বা ওই কালে বিশ্বাস করা হতো কুবেরের কাছেও তত ধন সম্পদ নেই যতটা জগৎ শেঠের কাছে ছিল। সত্যি আপনাদের বাড়ির ইতিহাসটা বড়ই চাঞ্চল্যকর। কোথায় জগৎ শেঠ, সিরাজদৌল্লা, কৃষ্ণচন্দ্র। আচ্ছা, এক মিনিট, হেয়ালির কালাচাঁদ তার মানে হচ্ছে কৃষ্ণচন্দ্র? ঠিক তাই তো। কৃষ্ণপক্ষ মানেই তো অন্ধকার, অর্থাৎ কালো। ইস, ছি ছি ছি, আমি এটাই বুঝতে পারলাম না। সমীরণ এবার এক অদ্ভুত কাণ্ড করল। নিজের জিন্সের স্যুটের নিচটা কিছুটা গুটিয়ে ফেলল। ওর পায়ে ব্যান্ডেজের গজ কাপড় লাগানো রয়েছে। সে এক টানেই সেটাকে খুলে ফেলল এবং তার ভিতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট মোবাইল ফোন। দুষ্কৃতীরা যাতে খুঁজে না পায় তাই এই ব্যবস্থা করেছিল সমীরণ। মোবাইলের সুইচটা অন করেই সে পদ্মনাভবাবুকে একটা মেসেজ করে দিল। কালাচাঁদ রত্ন মানে হচ্ছে কৃষ্ণচন্দ্রের রত্ন। নেটওয়ার্কের যা অবস্থা তাতে মেসেজ কখন যে যাবে তা সে নিজেও জানে না, তবুও দিয়ে রাখলো সে। মোবাইলটা বন্ধ করার সময় দেখল তখন সকাল 10টা বাজে। কিছুটা অবাক হয়ে নিজের মনে মনে একটু সময়ের হিসাবটা সেরে নিল। স্যারের জন্য ওর কিছুটা দুশ্চিন্তাও হলো।
স্যার যে এখন কি করছেন কে জানে। গতকাল রাত্রে পদ্মনাভবাবুকে জানিয়েও আসতে পারেনি সে। জানালে স্যার হয়তো ওকে একা একা আসতেই দিতেন না। এবার চিত্তরঞ্জন বাবুর দিকে ফিরে সমীরণ বলল, আচ্ছা, আমার কথাটা মন দিয়ে শুনুন। আমাদের কোনো একটা রাস্তা কিন্তু বের করতেই হবে এখান থেকে পালানোর জন্য। তবে তার আগে আপনাকে আমি একটা কথা জানাতে চাই। জানি না কিভাবে বলবো, তবে কেন এত ইতস্তত বোধ করছো, বলো আমাকে। চিত্তরঞ্জন বাবু, আপনার ছেলে অর্জুন আর বেঁচে নেই। গতকাল রাত্রে একটা দুর্ঘটনায় সে খুন হয়েছে। সমীরণ গতকাল রাত্রে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে জানালো চিত্তরঞ্জন বাবুকে। চিত্তরঞ্জন বাবু নির্বাক, অনুভূতিহীন, নিষ্প্রাণ দেহের মতো কিছুক্ষণ বসে থাকলেন। ভেঙে পড়বেন না চিত্তরঞ্জন বাবু, আপনার এই সময় শক্ত থাকাটা খুব প্রয়োজন। নিয়তির লিখন কি আপনি খণ্ডাতে পারবেন? জানি বাবা, কি আর করার, সে তার নিজের শাস্তি পেয়েছে। হয়তো শেষমেশ এমনই কিছু পরিণতি ওর ভাগ্যে লেখা ছিল। তবে নিজের ছেলে তো, তাই। এমন সময় দরজার পাশে একজনের পায়ের আওয়াজ শুনতে পেল তারা। চিত্তরঞ্জন বাবু এবং সমীরণ নিশ্চুপ হয়ে ঘরের মধ্যে বসে রয়েছে। নিশ্চয়ই খাবার দিতে এসেছে। সমীরণ কি করবে ভেবে পেল না। হঠাৎ সে নিচে রাখা কাঁচের গ্লাসটা হাতে নিয়ে এগিয়ে গেল দরজার কাছে। বাইরের লোকটা তখন দরজা খোলার পরিক্রম করছে। সমীরণ হঠাৎই দেওয়ালে মেরে গ্লাসটা জোর শব্দ করে ভেঙে ফেলল। চারিদিকে ছিটকে পড়ল কাঁচের টুকরো। চিত্তরঞ্জন বাবুকে ইশারাতে দরজার অন্য ধারের দেওয়ালের কাছে গিয়ে দাঁড়াতে বলে নিজে গিয়ে দাঁড়ালো উল্টো ধারে। আওয়াজ শুনে হন্তদন্ত করে আগন্তুক লোকটি দরজা খুলে প্রবেশ করতেই হঠাৎ ব্যথায় আর্তনাদ করে উঠল, কারণ তার পায়ের চামড়ার ভেতর এসে ঢুকেছে বেশ কিছু কাঁচের টুকরো। এই সুবর্ণ মুহূর্তটাকে হাতছাড়া করল না সমীরণ। নিজের সাবধানতা অবলম্বন করে ঝাঁপিয়ে পড়ল তার উপর। মুখে একটা ঘুষি দিতেই লোকটা জ্ঞানশূন্য হয়ে নিচে পড়ে গেল। লোকটির পকেটগুলো সার্চ করে সমীরণ কিছু চাবির গোছা দেখল। সেগুলিকে হস্তগত করে হাতে একটা কাঁচের টুকরো নিয়ে চিত্তরঞ্জন বাবুর সঙ্গে বেরিয়ে এলো ঘর থেকে। বাড়িটা 2 তলার। তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল ওপরের একটি ঘরে। ওদের ঘরের উল্টো দিকে আরও একটি ঘর, সেটি তালা মারা। ইতিমধ্যে চিৎকার হট্টগোল শুনে নিচ থেকে আরও 2 জন লোক ছুটে এসেছে উপরের দিকে। তাদের একজনের হাতে পিস্তল। সমীরণ দেখে বুঝল ওটা ওরই। সমীরণ এবং চিত্তরঞ্জন বাবুকে বাইরে দেখতে পেয়ে দুজনে রেগে চিৎকার করে উঠল। সমীরণ হাতে ধরা কাঁচের টুকরোটা ছুঁড়ে দিল পিস্তলধারী লোকটার হাত লক্ষ্য করে। ওর হাত থেকে গল গল করে রক্ত বেরোতে লাগলো। পাশেই পড়েছিল একটা লাঠি। চিত্তরঞ্জন বাবু কখন যে সেটা তুলে নিয়ে ওদের পেছনে গিয়ে দাঁড়িয়েছে তা ওরা খেয়ালই করেনি। সমীরণের ইশারায় তিনি অন্য একজনের মাথায় মারলেন একটা বাড়ি। অজ্ঞান হয়ে সেও লুটিয়ে পড়ল মাটিতে। অন্যজন তখনও কাতরাচ্ছে ব্যথায়। বেশি দেরি না করে নিচে পড়ে থাকা কিছু কাপড় এবং দড়ি নিয়ে দুজনে সবাইকে বেঁধে ফেলল। পিস্তলটি সেই সময় নিচে পড়ে গিয়েছিল। সমীরণ সেটা তুলে নিয়ে রাখল নিজের হাতে। যে বন্ধ ঘরটায় ওদের বন্দি করে রাখা হয়েছিল তার মধ্যে 3 জনকে ঢুকিয়ে রেখে তালা বন্ধ করে রেখে দিল ওরা। এরপর সন্তর্পণে সিঁড়ি বেয়ে নামতে লাগলো নিচের দিকে। সিঁড়ি দিয়ে নামতেই সামনে পড়ে প্রধান দরজা। তার পাশেই একটা ছোট্ট ঘর বন্ধ অবস্থায় পড়েছিল। সেটা খুলে ঘরের ভেতর ঢুকতেই সমীরণ দেখতে পেল চারিদিকে হাতির দাঁত, হরিণের শিং এবং অন্যান্য পশু পাখির চামড়া বোঝাই করা রয়েছে। ঠিক তার পাশেই রয়েছে গতকাল রাত্রে মন্দির থেকে চুরি করে আনা শিবের মূর্তিটি। তাহলে যা ভেবেছিলাম সেটাই সত্যি। এটা নিশ্চয়ই বাপ্পির আস্তানা। বাপ্পি হচ্ছে এখানকার বড় ক্রিমিনাল। সবসময় এদিক সেদিক গা বাঁচিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায়। এসব চোরা শিকারীদের মাথা হচ্ছে ওই। পুলিশ অনেক খুঁজেও ওর টিকিটই আজ পর্যন্ত ধরতে পারেনি। কথাটা শুনেই দুজনে পিছন ফিরে তাকালো, কারণ প্রধান দরজার সামনে এখন এসে উপস্থিত হয়েছে আরও 4 জন। তার মধ্যে 3 জনকে সমীরণ চেনে, রশিদ, রফিক এবং সেই ব্যক্তি যে গতকাল রাত্রে সমীরণের মাথায় লাঠি দিয়ে মেরেছিল। তার হাতে এখন একটা রিভলভার।
আপনি তার মানে পালের গোদা, মিস্টার অরুণ ছেত্রী, তাই তো? সমজ জ্ঞান, লাঠের মারটা আরো জোরালো হওয়া উচিত ছিল আমার, তবে বেটার লেট দেন নেভার। বাপে, ওদেরকে নিয়ে আয় বাড়ির সামনে, আর তোমরা বেশি বেয়াদবি বেরো না, কারণ আমাদের রিভলভার যদি গর্জায় তাহলে ফলটা খুব খারাপই হবে। সারেন্ডার করো ভালো ভালোয়। সমীরণ বুঝল আর উপায় নেই, সারেন্ডার করতেই হবে। পিস্তলটা নিচে ফেলে দিয়ে হাত উপরে করে দাঁড়িয়ে রইল। বাপ্পি নামক ছেলেটি ইশারায় রশিদ আর রফিককে যেতে বলল। রশিদ এসে পিস্তলটা কুড়িয়ে নিয়ে ওদের নির্দেশ দিল বাইরে বেরোনোর জন্য। ওরা দুজনে কোনো উচ্চবাচ্য না করে বাইরে বেরিয়ে এসে দেখল অরুণ ছেত্রী বসে আছে একটা চেয়ারে, বাপ্পি দাঁড়িয়ে রয়েছে পাশেই। দুজন মিলে ছেলেটাকে ধর, আগে এর খুলে ওড়াবো আমি। বাপ্পি এগিয়ে আসছিল ধরার জন্য। এমন সময় চিত্তরঞ্জন বাবু বলে ওঠেন, না বাবু, আমাকে মারুন, ওকে মারবেন না। বুড়া, তোদের বংশে সবাই পাগল নাকি রে? তোর ছেলেকে ভালো কথা বললাম, শুনলো না। আমার সঙ্গে চালাকি করতে গিয়ে বেগরে প্রাণটা খোয়ালো, আর তুইও দেখছি সেই একই জাতির। চল হট, সরে যা তুই। এই সবের মধ্যে সমীরণ পিছন ফিরে দেখল রশিদ আর রফিক একটু অন্য মনস্ক। সেই সময় হঠাৎ সে পিছনে ঘুরে মারল রশিদের বুকে লাথি এবং পিস্তলটা ছিনিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে গুলি মারল রফিকের পায়ে। ব্যথায় চিৎকার করে উঠল সে। চিত্তরঞ্জন বাবুকে তাড়াতাড়ি সরিয়ে পিস্তলটা সে তাক করলো এবার অরুণ ছেত্রীর দিকে। আর কেউ এক পা এগোলে তোমার হৃৎপিণ্ড ফুটো করে দেবো অরুণ ছেত্রী। অরুণ ছেত্রী হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। সম্বিত ফিরে পেয়ে সেও রিভলভার তুলে বলল, এবার তোর খেলা আগে শেষ করবো, সামনে আমার গুলি। কথাটা বলার সঙ্গে সঙ্গেই একটা বুলেটের শব্দ হলো। শোনা গেল অরুণের আর্তনাদ। পাশের জঙ্গল থেকে সেই মুহূর্তে বেরিয়ে এলো রাজীব তামাং এবং তার সাথে পদ্মনাভ সেন। ধোঁয়াটা বেরোচ্ছে রাজীবের পিস্তল থেকে। তোমার খেলা শেষ অরুণ ছেত্রী, এবার তোমাকে বাঁচাবে কে? বাপ্পি ভয় পেয়ে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারল না, কারণ সমীরণ ওর পা লক্ষ্য করে আরও একটা গুলি করলো। তবে এরপর অরুণ ছেত্রী যা করলো সেটার জন্য প্রায় কেউই প্রস্তুত ছিল না। সে আবার রিভলভারটা তুলে নিয়ে নিজের মাথায় ধরে চিৎকার করলো, আমার কাছে কেউ আসলে আমি নিজেকে শেষ করে ফেলবো। ওকে আমার জীবিত চাই, সবাই সরে দাঁড়াও, সরে দাঁড়াও সবাই। কিছু দূরেই রাখা ছিল অরুণ ছেত্রীর গাড়ি। সে নিজের কপালে বন্দুক ঠেকিয়ে এগিয়ে যেতে লাগলো গাড়িটার দিকে এবং তারপর গাড়িতে বসে স্টার্ট দিয়ে নিমেষের মধ্যে বেরিয়ে গেল সে ওখান থেকে। রাজীব সঙ্গে সঙ্গে একটা হুইসেলের আওয়াজ দিল। হঠাৎ জঙ্গলের পেছন থেকে দুটো পুলিশ ফোর্সের গাড়ি বেরিয়ে এসে ফলো করতে শুরু করলো অরুণের গাড়িটাকে। আর চিন্তা নেই, ওকে ঠিক ধরা যাবে। সমীরণ, সমীরণ তুমি ঠিক আছো তো? সমীরণ, এখানে এলে কেমন করে? আর রাত্রে কি ঘটনা ঘটেছিল বলো তো আমাকে। সমীরণ সমস্ত ঘটনাটা খুলে বলল সবাইকে। এরপর রাজীবকে সমীরণ জিজ্ঞেস করলো, রাজীব দা, কিন্তু তুমি এখানকার লোকেশন কিভাবে পেলে? সবই ওপরওয়ালার ইচ্ছে। তোমার উপর সন্দেহ করে আমি তোমার ফোনটা ট্র্যাক করার চেষ্টা করি। দেখলাম সকাল থেকেই তোমার মোবাইল সুইচড অফ, কিন্তু হঠাৎই 10টা নাগাদ তুমি যখন পদ্মনাভ স্যারকে মেসেজটা পাঠাও, তোমার ফোনটাকে আমরা ট্র্যাক করে ফেলি। আর জানতে পেরেই স্যারকে সঙ্গে নিয়ে চলে আসছিলাম এদিকে। কিন্তু হঠাৎই ভুটিয়া বস্তির কাছে এসে অরুণ ছেত্রীর গাড়িটা দেখতে পাই। তখন আর বুঝতে বাকি থাকলো না যে এটা তারই কাজ। তখন ফোর্সকে খবর দিয়ে নিয়ে আসি, তাই একটু দেরি হয়ে গেল। এরই মধ্যে শোনা গেল আরও দুটো গাড়ির আওয়াজ, দুটোই পুলিশের। গাড়ি দুটো থামলো ওদের কাছে এসে। তার মধ্যে থেকে নামলো এখানকার ডিএসপি ইন্দ্রনাথ বর্মা এবং অন্যটা থেকে নামলো কিছু পুলিশের দল। রাজীবের কাছে আসতেই রাজীব সেলাম ঠুকে জিজ্ঞেস করলো, স্যার আপনি এখানে হঠাৎ? আমি গিয়েছিলাম তোমার অফিসে,
সেখানে শুনলাম তুমি নাকি এই জায়গায় আসার জন্য বেরিয়ে পড়েছো, তাই চলে এলাম এখানে। হঠাৎ ইন্দ্রনাথ সমীরণকে দেখতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে বলল, আরে সমীরণ, তুমি এখানে? কি ব্যাপার? সমীরণ করমর্দন করে সমস্ত ঘটনাটা জানালো। ব্রাভো সমীরণ, ওয়ান্ডারফুল। স্যার, আপনি চেনেন না কি ওকে? কে চেনে না? এ হচ্ছে সিবিআই ডিপার্টমেন্টের সিক্রেট এজেন্সির একজন অফিসার। কি 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 বলছেন স্যার? কই, আমাকে তো কেউ কিছু জানায়নি। আসলে সমীরণই তার পরিচয় তোমাকে জানাতে বারণ করেছিল আমায়, নয়তো ওর কাজের পক্ষে খুবই অসুবিধে হতো। কিন্তু কি কাজ? আসলে এখানে কিছুদিন যাবৎ চোরা শিকারীদের উৎপাতের কথা শুনে এজেন্সি আমাকে নিযুক্ত করেছিল এখানে আসার জন্য। প্রথমটাই আসতে চাইনি এখানে, কিন্তু হঠাৎ সেদিন পদ্মনাভ স্যারও বললেন এখানকার মন্দিরের ঘটনা, তাই আমি সিদ্ধান্ত বদলে চলে আসি এখানে। আর আর আমি কি না শেষমেশ তোমার উপর সন্দেহ করে বসলাম, তাই জন্য তোমার রুম সার্চ করেও কিছু পাইনি। ছি 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 ছি, আমাকে যা শাস্তি দেওয়ার তুমি দাও। ছি। দাদারা ভাইকে শাস্তি দিতে পারে না রাজীবদা, তুমি ওসব নিয়ে বেশি ভেবো না, তোমার ডিউটি তুমি করেছো, ব্যাস। তবে রাজীবদা, আমার মনে হয় অরুণ ছেত্রীর বাড়িটা তল্লাশি করলে আরো অনেক কিছু প্রমাণ পাওয়া যাবে। ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এতদিন সে পার পেয়ে গিয়েছিল, এবার আর তার রেহাই নেই। পুলিশের দলবল ততক্ষণে সমস্ত বাড়িটা ঘেরাও করে দুষ্কৃতীগুলোকে ভ্যানে তুলেছে। চিত্তরঞ্জন বাবু এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিলেন। এবার তিনি রাজীবের লজ্জিত মুখমণ্ডল দেখে বললেন, কথাতেই তো আছে, আলোই অন্ধকারকে ঢাকে। ভাই, আর মনের ভেতর বেশি অন্ধকার না রাখাই ভালো। পেয়ে গেছি। অশেষ ধন্যবাদ চিত্তরঞ্জন বাবু, আপনি আমার আন্দাজকে সঠিক প্রমাণ করে দিয়েছেন। কি হয়েছে স্যার? আরে আরে ওই হেঁয়ালিটা, ওটা আমি সমাধান করে ফেলেছি সমীরণ। কি বলছেন? আরে তাই নাকি? চলুন চলুন, তাহলে এবার ওটার কাজটাও শেষ করে ফেলি স্যার। ওদের হাতে সমীরণের পাওয়া চাবির গোছাগুলো দিয়ে সবাই এসে বসলো রাজীবের গাড়িতে। এমনকি ইন্দ্রনাথ বর্মাও নিজের গাড়িটাকে চলে যেতে বলে এসে যোগ দিলেন অন্য সবার সঙ্গে। রাস্তায় আহার সেরে ওরা যখন মন্দিরের সামনে এসে পৌঁছল, তখন আকাশে কালো মেঘের ঘন ঘটা। ঘড়িতে তখন দুপুর 2টো। গাড়িতে আসার সময় চিত্তরঞ্জনবাবু তাদের পূর্বপুরুষদের ইতিহাসটা অন্যান্যদেরও জানালেন। আপনারা ভেতরে যান, আমি যাব না। অর্জুন মারা গেছে, মৃতা শৌচের মধ্যে আমার মন্দিরে প্রবেশ না করাই ভালো। অন্যান্যরা এইবার মন্দিরের ভেতর প্রবেশ করল। তাহলে আর বেশি দেরি না করে আমরা কাজে লেগে পড়ি। কিন্তু কাজটা শুরু করব কোত্থেকে? পদ্মনাভবাবু সবাইকে এবার নিয়ে গেলেন ওই দেওয়ালে গেঁথে থাকা ত্রিশূলটার দিকে। প্রথম দিন এসে এটাকে লক্ষ্য করিনি, তবে আজ সকালে এটাকে দেখার পর আমার মাথার মধ্যে এটার কথাই ঘুরতে থাকে। রাজীবকে রাজি করিয়ে তাই জোর করে চলে যাই চিত্তরঞ্জন বাবুর বাড়িতে। সেখানে কিছু পুঁথিপত্র ঘাটাঘাটি করতেই অনেকটা মেঘ কেটে যায়। সেখান থেকেই ওনার বাড়ির ইতিহাস সম্পর্কেও অনেক তথ্য জানতে পারি। আমরা ত্রিশূলের যে 3টি ফলক সচরাচর দেখতে পাই, সেগুলি যথাক্রমে সত্য, তম আর রজগুণের প্রতীক, এবং সোজা লম্বা দণ্ডটিকে মনে করা হয় গুণাতীত তত্ত্বের প্রকাশক। 3টি ফলককে আবার ধরা হয় সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের প্রতীক হিসেবেও। সৃষ্টি অর্থাৎ যেখানে বিরাজ করছেন সৃষ্টি রচনাকারী প্রজাপতি ব্রহ্মা, এবং স্থিতিতে বিরাজমান বিশ্বপালক বিষ্ণু দেবতা, এবং মধ্যবর্তী প্রলয় অর্থাৎ মহাদেবের কথা বলা হয়। অর্থাৎ ধাঁধাতে সৃষ্টি স্থিতিদয় বলতে বোঝানো হয়েছে এই ত্রিশূলের পার্শ্ববর্তী 2টি মূলের কথা। এর মানে এই দুটোকে ধরে আমাদের ঘোরাতে হবে। কিন্তু কালাচাঁদ রত্নের কথা কেন বলা হয়েছে?
এটা তো তোমারই জানার কথা, কারণ কালাচাঁদের কথা তুমি তো আমাকে মেসেজ করে জানালে। তবে বুঝতে পারছি তোমার মনে কোন প্রশ্নটা জাগছে। নীলকণ্ঠ ভট্টাচার্য ধনসম্পদ পেয়েছিলেন জগৎ শেঠের কাছ থেকে, অর্থাৎ সেখানে কৃষ্ণচন্দ্রের কথা আসবে কোত্থেকে? ব্যাপারটা নিয়ে আমিও ভাবি, তবে আমার ধারণা বলছে কৃষ্ণচন্দ্রের রত্ন বলতে সবার আগে যেটা মাথায় এলো তা হলো নবরত্ন সভা। তাই আমার ধারণা এখানে 9 নম্বর সংখ্যাটা বোঝানো হয়েছে, তাই তো? হ্যাঁ, এবার আসি প্রথম লাইনে। অস্তাচলের রশ্মি যেথায় করিবে আধারময়। এটা আরো জটিল কথা। প্রথমত, অস্তাচলের রশ্মি চারিদিক আলোকিত করছে, অথচ বলা আছে আধারের কথা। এই লাইনের উত্তর আমিও পাইনি, কিন্তু তখন চিত্তরঞ্জন বাবু যেই বললেন আলোই অন্ধকারকে ঢাকে, তখন ব্যাপারটা বোধগম্য হলো। বুঝতে বাকি রইল না যে এখানে শিব মূর্তির পিছনের কথা বলা হয়েছে, কারণ গোটা ঘরের মধ্যে ওটাই একমাত্র অন্ধকার জায়গা যেটা থাকে ঠিক শিবের নেত্রের পেছনে। আর পেছনের দেওয়ালে যে এই ত্রিশূলের কথাই বলা হয়েছে তা তো বললামই। তাহলে চলুন সবাই মিলে হাত লাগাই, দেখি 9 বার ঘোরানোর পর কি হয়। ত্রিশূলটা এমনভাবে রাখা আছে যাতে ওটা ঘোরানো যেতে পারে। সবাই মিলে ত্রিশূলের দুদিকের দুটো শূল ধরে এবার ঘোরানোর চেষ্টা করলো। 9 বার ওটায় পাক দিতেই হঠাৎ একটা বিকট শব্দ শোনা গেল। সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল এবং চোখের সামনে দেখল সামনের শিবলিঙ্গটা ধীরে ধীরে সরে যাচ্ছে। সবাই হতবাক হয়ে তাকিয়ে দেখল শিবলিঙ্গটা সরে গিয়ে নিচের দিকে একটা গুপ্ত পাতাল ঘর খুলে গেছে এবং তার থেকে নেমে গেছে একটা সিঁড়ি। সবাই মোবাইলের টর্চ জেলে নেমে পড়ল নিচে। কিন্তু এ কি, নিচে নামতে তারা যেন আরও বেশি অবাক হয়ে গেল। নিচের ঘরটার চারিদিকে শুধু দেওয়াল, অন্য কিচ্ছু নেই। এ কি স্যার, তার মানে কি কেউ আগে থেকেই গুপ্তধন সরিয়ে ফেলেছে? দাঁড়াও, এত অধৈর্য হলে হবে? পরের লাইনটা সমাধান করি। ঈশানের অতলে অতীতের গাত্রে দিয়া হস্ত। মহাদেবের আর এক নাম যে ঈশান, সেটা নিশ্চয়ই নতুন করে বলে দিতে হবে না। এবার আসি অতীতের গাত্রে। গাত্র মানে তো আমি যতদূর জানি দেওয়াল, কিন্তু অতীতের দেওয়াল মানে? অতীত বলতে তোমার মাথায় কি কি আসে সমীরণ? অতীত মানে তো পুরনো, আগে। আর আর কি? ভূত, পূর্ব। এই তো ধরে ফেলেছ। অতীত মানে পূর্ব, অর্থাৎ পূর্বধারের দেওয়ালের কথা বলা হয়েছে। ওই দেখো, নিচে একটা ছোট্ট আংটা মতো রয়েছে, ওটা ধরেই খুলতে হবে। সবাই মিলে এবার ওটার দিকে ছুটে গিয়ে ধরে টানতে লাগলো। কিছুক্ষণ ওটা টানার পর ওরা দেখতে পেল পূর্ব দিকের দেওয়ালটা ধীরে ধীরে সরে যাচ্ছে। ওদের সামনে এখন আরও একটি গুপ্ত ঘর খুলে গিয়েছে। সবাই ঘরের ভেতর ঢুকে দেখল এখানে কয়েকটা ছোট ছোট সিন্দুক রাখা রয়েছে। ওগুলোর তালায় বেশ মরচে পড়ে গিয়েছিল, তাই হাত দিয়ে মারতেই ওগুলো ভেঙে পড়ে গেল। সিন্দুকগুলো খুলতেই ওদের সামনে জলজল করতে লাগলো অনেক রত্ন মুদ্রার সমাহার এবং কিছু সোনার মূর্তি। হিরে, পাল্লা, জহরত কি নেই ওতে। সত্যি আমাদের দেশে এক সময় কত যে এমন সম্পদ ছিল তা কল্পনাও করা যায় না। এ সত্যি কুবেরের সম্পত্তি। সবই সম্ভব হয়েছে আপনার জন্য স্যার। আপনাকে সেলাম, আপনার নজর কেউ। আমার কৃতিত্ব নেহাতি কম। এখন এসব ভারত সরকারের। আমার কাজ শেষ। সবাই এবার হাতে হাত লাগিয়ে ওই সব সিন্দুকগুলোকে ধরে বাইরে নিয়ে এসে চিত্তরঞ্জন বাবুকে দেখালো। এসবের প্রতি আমার আর কোনো আগ্রহ নেই, তবে জেনে খুশি হলাম এই সম্পদের সঙ্গে আমাদের পরিবারের ইতিহাস জড়িত রয়েছে। সমীরণ কি যেন একটা ভাবছে। পদ্মনাভবাবু ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
কি হলো সমীরণ? দুটো খটকা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে স্যার। প্রথমত, গুপ্তধন যদি লুকোনোর ইচ্ছেই থাকে, তার জন্য যদি সূর্যের রশ্মিটা ক্লু হিসেবে রাখা হয়, তাহলে পশ্চিমের ফোকরটা বন্ধ করা হয়েছিল কেন? আর দ্বিতীয়ত, ঠাকুরের কপালের চোখের রংটা কি সত্যিই খসে পড়েছিল নাকি? বুঝেছি, খুব ভালো প্রশ্নই করেছ। তবে তোমার দুটো প্রশ্নের জবাবই একমাত্র রয়েছে চিত্তরঞ্জন বাবুর কাছে। কি তাই তো চিত্তরঞ্জন বাবু? আজ্ঞে হ্যাঁ, আমি সেদিনকে রংটা তোলবার চেষ্টা করেছিলাম। ঠাকুরদার লেখাপত্র পেয়ে আমার প্রথমেই মনে সন্দেহ জাগে যে আদৌ গুপ্তধনটা ওই জায়গায় আছে না পরে কেউ বার করে নিয়েছিল। তারও 1 মাস পর অন্য কিছু লেখাপত্রের মাঝে পেলাম এই ঠাকুরের মূর্তি তৈরির গল্পটা। তাই প্রথমেই নিজে পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম যে হিরেটা আছে কিনা। যদিও বা জেনেছিলাম হিরেটা নকল, তবুও দেখার প্রবল ইচ্ছে ছিল। তাই সেদিন ছুরি দিয়ে এসে কিছুটা রং ঘষে ঘষে তুলে দেখছিলাম। ওই কাগজে লেখা ছিল কিভাবে এই আলোর রশ্মি পড়ার ঘটনাটা, কিন্তু ঠিক কবে যে এরকম ঘটনা ঘটে তা লেখা ছিল না। এবং তারপরেই হঠাৎই কাকতালীয়ভাবে ওই পশ্চিমের ফোকরটা ভেঙে পড়ে, ঘটনাটা ঘটার 2-3 দিন আগে। তখনই ভেবেছিলাম যে হয়তো এবার আমিও চাক্ষুষ করতে পারবো ঘটনাটা, তাই ইচ্ছে করেই আর সারাইনি। কিন্তু ঘটনাগুলো যে এইভাবে ঘটবে তা কল্পনাও করিনি। তাই সত্যি আমি ক্ষমা প্রার্থী। এবার আসি আমার ঠাকুরদার কথায়। তিনি যখন এই মন্দির এবং মূর্তিটি তৈরি করেন, তখন এই মন্দিরের এত নাম ডাক ছিল না। তাই নিশ্চিন্তে উনি ওই আলোর রশ্মিটা লোকানোর চেষ্টা করেননি। আর ব্যাপারটা ঘটতো বছরের 2টো সময়। বিভিন্ন বড় বড় মানুষজন মাঝে মাঝে আসতেন ওই দৃশ্যটা দেখার জন্য। কিন্তু যখন 2য় বিশ্বযুদ্ধের আঁচ গোটা ভারতবর্ষে লাগলো, তখন ঠাকুরদা বুঝতে পেরেছিলেন যে আর এটিকে জনসমক্ষের সামনে রাখা উচিত হবে না। তাই তড়িঘড়ি করে পশ্চিমের ওই ফোকরটা বন্ধ করেন। হয়তো উনি ভেবেছিলেন পরে কোনো একটা সুরাহা করবেন, কিন্তু ব্রিটিশ শাসনের অধীনে গুপ্তধনটাও সামনে আনতে চাননি, যেহেতু জগৎ শেঠ এবং ঠাকুরদার পূর্বপুরুষদের তেমনই নির্দেশ ছিল। আর এভাবেই কালের গর্ভে হারিয়ে যায় জগৎ শেঠের এই গুপ্তধন। এইসব কথাবার্তার মাঝেই ইন্দ্রনাথ বর্মার ফোনটা বেজে উঠল। ফোন করেছে একজন পুলিশের কনস্টেবল। ওর কথায় জানা গেল অরুণ ছেত্রী আর বেঁচে নেই। পুলিশের তাড়া খেয়ে ও গাড়ি নিয়ে ঢুকে যায় জঙ্গলের মধ্যে। পাগলা হাতিদের দলের সামনে পড়ে যাওয়ায় ও গাড়ির কন্ট্রোল হারায়। গাড়িটা তছনছ হয়ে ভেঙে যায় এবং ওর রক্তাক্ত দেহটা পড়ে থাকে একটি গাছের নিচে। প্রকৃতি তার নিজের শত্রুকে নিজেই শাস্তি দিয়েছে। জানি না এসবের শেষ কোথায়। ততক্ষণে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে বাইরে। সবাই আশ্রয়ের জন্য মন্দিরের চাতালের ওপর উঠে এলো। সবাই নিশ্চুপ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তারপর পদ্মনাভবাবুই নীরবতা ভেঙে বললেন, বুঝলে সমীরণ, শেষ বলে যে কিছুই নেই এই জগতে। রবীন্দ্রনাথ তো তাই বলে গেছেন, শেষ নাই যে, শেষ কথা কে বলবে? আজ কাহনে শুনলেন সৌমিক পাহাড়ির লেখা রহস্য কাহিনী নীলকণ্ঠ দরবারে রহস্য। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক করে কাহনে একটা সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। গল্প পাঠে সৌভিক, প্রফেসর পদ্মনাভ সেনের ভূমিকায় সুদীপ্ত, সমীরণ এবং রফিক অর্ণব, রাজীব তামাংয়ের ভূমিকায় সোমক, চিত্তরঞ্জন বাবু উজ্জ্বল, পুষ্কর নীল, অর্জুন সুভাষ, রশিদ সৌমিক, ইন্দ্রনাথ বর্মা পার্থ,
দারোয়ান এবং পাহারাদারের ভূমিকায় বুবাই এবং অরুণ ছেত্রীর চরিত্রে অর্পণ কুমার শর্মা। শ্রুতি নাট্যরূপ প্রতীক, প্রচ্ছদ শ্রাবর্ণ, সাউন্ড ডিজাইন ফিনিক্স অডিওভার্স, সমগ্র পরিচালনা RJ অর্ণব। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।